প্রতিরক্ষার অঙ্গ হিসেবে আছে। আমাদের মাথা বা কপাল অনেক ঘামায় না, এই আইব্রোটা না থাকলে এই ঘাম কি করতো, বেয়ে বেয়ে চোখের ভেতরে চলে যাইতো, সেটা তো আমাদের জন্য ভালো হইতো না, তাই না? ওকে, এবারে আসো, আনুষঙ্গিক অংশের মধ্যে আরো আছে হচ্ছে চোখের পাতা। তো চোখের পাতাকে আমরা বলি হচ্ছে নেত্রপল্লব। ঠিক আছে, এই যে এখানে দেখো লেখা আছে নেত্রপল্লব। আমরা এটাকে ইংলিশে বলে থাকি হচ্ছে আইলিড। উপরে আছে নিচে আছে, ঠিক আছে, এদিকে বলা হয় হচ্ছে আই লিড। ওকে, উপরে আছে নিচে আছে। এই আইলিডের ভেতরে মাংসল আরেকটা মানে তোমার লুপ্তপ্রায় অঙ্গ থাকে, যেটাকে বলা হয় উপপল্লব। তাহলে আইলিড বা আমরা এটাকে বলতেছি কি নেত্রপল্লব। নেত্রপল্লব, নেত্রপল্লব হচ্ছে দুইটা আছে, একটা ঊর্ধ্ব একটা নিম্ন। উপরের দিকে ঊর্ধ্ব নেত্রপল্লব, নিচের দিকে নিম্ন নেত্রপল্লব। আমরা ছোট বাচ্চাদেরকে অনেক সময় এরকম চোখের মানে এটা তো চোখের পাতা বলি আর কি, বা চোখের মানে আইলিড যেটাকে বলতেছি আর কি, এই চোখের পাতা এটা কি করি আমরা, ঘুরায় বাচ্চাদেরকে ভয় দেখাই না? ওই ভয় দেখাইলে দেখবা মাংসল আরেকটা পর্দার মতো অংশ দেখা যায়, ওই মাংসল পর্দাটা হচ্ছে উপপল্লব, অথবা আমরা এটাকে বলি নিকটেটেটিং মেমব্রেন। ঠিক আছে, তাহলে মানুষের একটা লুপ্তপ্রায় অঙ্গ আছে, মানুষের একটা লুপ্তপ্রায় লুপ্তপ্রায় ঠিক আছে অঙ্গ, মানুষের একটা লুপ্তপ্রায় অঙ্গ আছে, যেটাকে বলি আমরা নিকটেটেটিং মেমব্রেন অথবা উপপল্লব। ঠিক আছে, এটা মানুষের ক্ষেত্রে কোনো ফাংশন নাই, কিন্তু এটা উটের ক্ষেত্রে বা মরুভূমির যেসব প্রাণী আছে ওদের ক্ষেত্রে এটা ফাংশন আছে। ওখানে তো বালির ঝড় হয়, তো চোখের মধ্যে যেন বালি না ঢোকে এই জন্য তারা নেত্রপল্লব মানে ওই উপপল্লবটা দিয়ে চোখটাকে ঢেকে রাখতে পারে। মানুষের ক্ষেত্রে এটার ফাংশন নাই, কিন্তু এটা একটা মানে পরীক্ষার কোশ্চেন আর কি, লুপ্তপ্রায় অঙ্গ কোনটা, নিকটেটেটিং। ঠিক আছে, নিকটে নিকটেটেটিং মেমব্রেন। ঠিক আছে, নিকটে ঠিক আছে, আচ্ছা বানানটা একটু তোমরা দেখে নিও, নিকটেটেটিং মেমব্রেন আর কি, টেটিং মেমব্রেন। ওকে, নিকটেটেটিং মেমব্রেন, বইয়ের মধ্যে বানানটা একটু দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে, মনে হয় নিকটেটেটিং মেমব্রেন। ওকে, আচ্ছা এখন খেয়াল করো যে তাইলে আমরা চোখের মধ্যে আনুষঙ্গিক কি দেখলাম, আইব্রো দেখলাম, তারপর হচ্ছে নেত্রপল্লব দেখলাম। এখন আসো এই নেত্রপল্লবের মধ্যে এই যে চোখের যে পাপড়ি গুলা বলি না আমরা, ইংলিশে বলি আইল্যাশ, এই যে মানে যে পাপড়ি বা লোমের মতো যে অংশগুলো আছে এগুলাকে ইংলিশে বলা হয় হচ্ছে আইল্যাশ। এটা মেয়েরা খুব ভালো জানে, অনেকে আর্টিফিশিয়াল আইল্যাশও ইউজ করে, চোখের পাপড়ি বড় দেখা গেলে নাকি চোখ সুন্দর দেখা যায়, জানি না আমরা, কিন্তু যেহেতু বলছে মেনে নেই, মেনে নেওয়াতেই মুক্তি আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে আইল্যাশ বা এদেরকে বলা হয় অক্ষিপক্ষ। বাংলা নামগুলো একটু কঠিন, এই জন্য আমি ইংলিশ নামগুলা দিয়ে বলতেছি। ঠিক আছে, আইল্যাশ বা অক্ষিপক্ষ, তাহলে একটু দেখো এই অক্ষি নেত্রপল্লব, অক্ষিপক্ষ, আইব্রো, হ্যাঁ এইগুলা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসো চোখের কিছু পেশি আছে, এগুলো আমরা ইন ডিটেলসে পড়বো। চোখের পেশিটা কি করে, আমরা এই যে চোখকে দেখবা বিভিন্ন জায়গায় ঘুরাই, হ্যাঁ পরীক্ষার হলে বা হচ্ছে বিভিন্ন সময় আমরা চোখ দিয়ে দেখার চেষ্টা করি না, অথবা যারা পাবলিক ট্রান্সপোর্টে যাও একটু মোবাইল টোবাইল ব্যবহার করলে দেখবা কি আশপাশ থেকে মানুষ একটু চোখ টেরা করে ওই মোবাইলে দেখার চেষ্টা করে তুমি মোবাইলে কি স্ক্রল করতেছো বা কি। এই যে এগুলার জন্য মুভমেন্টে, চোখের এই মুভমেন্ট গুলার জন্য হেল্প করে হচ্ছে এই অক্ষি পেশিগুলা। আবার এই অক্ষি কোটর বলে একটা জিনিস আছে, এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে অরবিট। হ্যাঁ, এই অরবিট মানে হচ্ছে কি, আমাদের চোখ একটা প্রোটেক্টিভ অস্থির কোটরের মধ্যে আছে। এই যে আমাদের এখানে কঙ্কালের মধ্যে দেখা যায় এখানে দুইটা বড় বড় গর্ত দেখা যায় না, এই বড় বড় গর্তগুলোর নামই হচ্ছে কি এক একটা অরবিট বা অক্ষি কোটর। এই কনজাংটিভা হচ্ছে কি চোখের মধ্যে একটা মানে সামনে একটা পর্দা থাকে, এটাকে বলি আমরা কনজাংটিভা। এটাকে চক্ষু গ্রন্থি হচ্ছে 3 রকমের আছে, ইন ডিটেলস আমরা পরে পড়বো। তাহলে এই যে চোখের যে অংশটুকু আমরা দেখতে পাই, হ্যাঁ এই অংশটুকু কিন্তু পুরা অক্ষিগোলকের মাত্র 6/1 ভাগ, আমরা 6/5 দেখতে পাই না, যেটা পেছনের দিকে থাকে আর কি। তাহলে এখানে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি 6/1 অংশটুকু আমরা এখান থেকে দেখতে পারতেছি আর কি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা নিয়ে আশা করি তো কারো কোনো কনফিউশন নাই। চোখ আমাদের সবারই আছে, হ্যাঁ চোখ অনেক অনেক কথা বলে, হ্যাঁ মনের কথা নাকি চোখ বলে। তো যাই হোক, তো আমরা চোখ সম্পর্কে আজকে জানবো, অনেক ডিটেলসে জানবো, চোখ বা দর্শনেন্দ্রিয়। এখন যা কিছু পড়বো সবকিছুই অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। চলো আমরা সবাই মিলে একসাথে করে কিভাবে সহজে পড়া যায় সেই জিনিসটা দেখি। ঠিক আছে, চোখের মধ্যে আমরা যদি এটা বলি যে এটা তো গোলক বলি, তার মানে জিনিসটা অনেকটা দেখতে গোলাকার। এই যে ধরো আমরা একটা গোলক এঁকে নিলাম, ঠিক আছে, এই যে এখানে আমরা একটা গোলক এঁকে নিলাম আর কি, চোখ দেখতে এরকম ধরো গোলাকার। ঠিক আছে, তো একেবারে বাইরের দিকের যে হচ্ছে তোমার চোখের যে পর্দাটা আছে, চোখের দিকের একেবারে বাইরের দিকের যে পর্দাটা আছে, হ্যাঁ আমরা এই পর্দাটাকে কি বলতে পারি, বাইরের দিকের আমরা চোখের এই পর্দাটাকে কি বলতে পারি, একেবারে বাইরের লেয়ারটার নামকে বলা হয় স্ক্লেরা। ইংলিশে লিখলে অসুবিধা নাই আশা করি। হ্যাঁ, এটাকে বলা হয় স্ক্লেরা, আমার জন্য ইংলিশে লেখাটাই সুবিধা, স্ক্লেরা।
তাহলে এই স্ক্লেরা নিয়ে আমাদের এখন কিছু মানে পড়াশোনা করে ফেলতে হবে। এই স্ক্লেরাটা একটা অস্বচ্ছ পর্দা, হ্যাঁ এটা একটা অস্বচ্ছ পর্দা। পরীক্ষায় প্রশ্ন হয় চোখের সবচেয়ে বাইরের স্তরের নাম কি, তো অস্বচ্ছ সবচেয়ে বাইরের স্তরের যে নাম পর্দা আছে সেটাকে বলে থাকি হচ্ছে আমরা স্ক্লেরা। সাধারণত এটা সাদা বর্ণের হয়ে থাকে, ঠিক আছে, বা চকচকে হয়ে থাকে আর কি। এখন আরেকটা জিনিস হচ্ছে এখানে আছে যে এই স্ক্লেরা যেটা এখানে না কোনো হচ্ছে মানে রক্ত সাপ্লাই নাই আর কি, হ্যাঁ আমরা এটাকে বলে থাকি হচ্ছে অ্যাভাস্কুলার, ঠিক আছে, মানে হচ্ছে এটা রক্তনালী বিহীন, এখানে আসলে কোনো রক্তনালী নাই, আমরা এটাকে ইংলিশে বলতে পারি হচ্ছে অ্যাভাস্কুলার, ঠিক আছে। এখানে আমরা বলে থাকি যে এটার মধ্যে কোনো রক্তনালী নাই বা এটা হচ্ছে অ্যাভাস্কুলার। ওকে, তাহলে আমাদের এই যে স্ক্লেরা যেটা ও কি কাজ করে, ওর প্রধান কাজ হলো আমাদের এই যে অক্ষিগোলক যেটা আছে না, এই যে চোখের যে মূল অংশ যেটা আছে এটাকে তো আমরা অক্ষিগোলক বলি, তাই না? তাহলে এই যে আমাদের যে অক্ষিগোলকটা আছে এই অক্ষিগোলকের আকৃতিটাকে ঠিক রাখা, ঠিক আছে, অক্ষিগোলকের আকৃতি, ঠিক আছে, অক্ষিগোলকের আকৃতি ঠিক রাখে এবং একই সাথে ধরো এটা প্রতিরক্ষাও তো দিচ্ছে, তাই না, চোখে হচ্ছে বাইরের আঘাত টাঘাত থেকে এরকম প্রতিরক্ষাও দিচ্ছে। তাহলে স্ক্লেরাটা হচ্ছে অস্বচ্ছ সাদা বর্ণের হয়ে থাকে, সবচেয়ে বাইরের স্তর, এটা অ্যাভাস্কুলার মানে এটার মধ্যে কোনো রক্তনালী নাই এবং এটা হচ্ছে মানে অক্ষিগোলকের আকৃতিটাকে সে কি করতে থাকে, সে নিয়ন্ত্রণ করতে থাকে। ওকে, আচ্ছা, তো আমরা যে অংশটা দেখতে পাই সামনের দিকের অংশটা হচ্ছে স্বচ্ছ, তাহলে স্ক্লেরা হচ্ছে কি অস্বচ্ছ, কিন্তু বাইরের সবচেয়ে বাইরের স্তর যেটা সামনের দিকে আছে এই স্তরটা আবার কি হয়, স্বচ্ছ হয়। এই যে স্বচ্ছ যে স্তরটা আমরা এখানে পাই না, আচ্ছা এটা অন্য কালিতে দেই বুঝতে সুবিধা হবে। তাহলে বাইরের দিকের যে স্বচ্ছ স্তরটা আমরা পাই এখানে, হ্যাঁ ধরো এই যে এখানে আমরা একটা স্বচ্ছ স্তর দিলাম, এই স্বচ্ছ স্তরটাকে আমরা বলে থাকি হচ্ছে কর্নিয়া, ঠিক আছে, এই স্বচ্ছ স্তরটাকে আমরা বলে থাকি হচ্ছে কর্নিয়া। তাহলে এই যে এখানে আমরা যে স্তরটা লিখলাম এই স্তরটার নাম হলো কি কর্নিয়া। ওকে, কিন্তু কর্নিয়া দেখো একটা জিনিস, কর্নিয়া হচ্ছে কি স্বচ্ছ, তাহলে কর্নিয়ার মধ্যেও কি নাই, রক্তনালী নাই। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই যে আমরা এখানে যে দেখতে পাই সাদা অংশটা এটা হচ্ছে ভাইয়া কর্নিয়ার পার্ট, হ্যাঁ তাহলে ভাইয়া মাঝে মাঝেই তো আমাদের চোখ দেখে লাল হয়ে যায়, বিশেষ করে অ্যালার্জি হলে বা তোমার হচ্ছে চুলকাইলে চোখ দেখবা কি লাল লাল হয়ে গেছে, তাহলে কর্নিয়াতে যদি রক্তনালী না থাকে তাহলে কর্নিয়া কিভাবে লাল হয়ে যায়? এর পেছনে কারণ হলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি কর্নিয়ার উপরে আরেকটা স্তর আছে, কর্নিয়ার উপরে আমরা এখানে আরেকটা স্তর পাই, কর্নিয়ার উপরে, ঠিক আছে, কর্নিয়ার উপরে সাধারণত এরকম আরেকটা স্তর দেখতে পাওয়া যায়, কর্নিয়ার উপরে এরকম আরেকটা স্তর আমরা দেখতে পাই, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে কনজাংটিভা। কর্নিয়ার উপরে এটা কিন্তু চোখের ওই আনুষঙ্গিক অংশ, কি গোলকের অংশ না, হ্যাঁ এই যে এখানে পড়লাম না কনজাংটিভা, এটা আনুষঙ্গিক অংশ। তাহলে এটা হচ্ছে কি একটা স্বচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্বচ্ছ পর্দা, তাহলে একটা স্বচ্ছ পর্দার মতো থাকে যেটাকে বলি আমরা কনজাংটিভা, যেটাকে বলি কি আমরা কনজাংটিভা। তাহলে কর্নিয়া হচ্ছে স্বচ্ছ অংশ, বাইরের অংশ স্বচ্ছ অংশ যেটা সামনের দিকে আছে, আর পেছনের দিকের যে পোর্শনটা থাকে স্ক্লেরা এটাকে বলি অস্বচ্ছ অংশ। ওকে ডান, এবারে আসো আমাদের এই মানে স্ক্লেরার ভেতরে সেকেন্ড যে স্তরটা থাকে সেই স্তরটাকে আমরা কি বলে থাকি, সেকেন্ড যে স্তরটা থাকে সেই স্তরটাকে আমরা বলে থাকি হচ্ছে ধরো এটাকে বলা হয় করোয়েড। তাহলে আমরা এখানে যে স্তরটা এখন দেখতে পাইলাম এই স্তরটাকে ধরো বলতেছি আমরা করোয়েড। এই যে করোয়েড স্তরটা এই যে কালো কালারের, হ্যাঁ এই করোয়েড স্তরের ভেতরে হচ্ছে সাধারণত দেখা যায় যে করোয়েড স্তরের ভেতরে আমাদের এই বিভিন্ন রক্তনালী আছে, করোয়েড স্তরের ভেতরে হচ্ছে বিভিন্ন রক্তনালী আছে, ধরো আমি এখানে রক্তনালীগুলা দেখাই দিলাম আর কি, ঠিক আছে, তাহলে করোয়েড স্তরের ভেতরে রক্তনালী আছে। ওকে, এবং করোয়েড স্তরের ভেতরে আরেকটা জিনিস যেটা পড়তে হবে যে এটার মধ্যে মেলানিন নামের পিগমেন্ট থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি আমাদের এক ধরনের করোয়েড স্তর, ঠিক আছে, দ্বিতীয় স্তরের নাম হলো করোয়েড, ঠিক আছে, করোয়েড, কোরোয়েড, ঠিক আছে, কোরোয়েড। এই কোরোয়েডের বৈশিষ্ট্য কি ভাইয়া? কোরোয়েডের বৈশিষ্ট্য হচ্ছে এটা মেলানিন যুক্ত। এখন বলো ভাইয়া এটা কেন মেলানিন যুক্ত? কারণ আমাদের চোখের মেইন যে কাজটা হবে মেলানিন, ঠিক আছে, আমাদের চোখের মেইন যে কাজটা হবে এটা কি দেখা, আমরা কিভাবে দেখি, আমরা প্রতিসরণের মাধ্যমে দেখি, তাই না, মানে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসতেছে কোনো একটা অবজেক্ট থেকে, তাহলে এই যে প্রতিসরণের জন্য যে আমাদের এখানে হচ্ছে চোখের ভিতরে যাওয়ার পর এটা যেন প্রতিফলিত না হইতে পারে সেই কারণে হচ্ছে এখানে মেলানিন নামে রঞ্জক দেওয়া থাকে। মেলানিন রঞ্জকের বর্ণ কি কালো বর্ণের, এই কারণে বলতে পারি আমরা করোয়েড হচ্ছে কি কালো বর্ণের হয়ে থাকে। এখন এই করোয়েডের মধ্যে যেহেতু রক্তনালী আছে, করোয়েডের মধ্যে রক্তনালী বিদ্যমান, রক্তনালী বিদ্যমান, এই যে করোয়েডের মধ্যে যেহেতু রক্তনালী বিদ্যমান এই কারণে আমরা বলতে পারি এই করোয়েডগুলা হচ্ছে কি চোখকে পুষ্টি সাধন করে, ঠিক আছে, তাহলে পুষ্টি মানে প্রদান করে, ঠিক আছে, চোখের যে বিভিন্ন লেয়ার আছে বা যে স্তর আছে এই স্তরগুলোকে পুষ্টি প্রদানকারী স্তর কোনটা, পুষ্টি প্রদানকারী স্তর হচ্ছে এই করোয়েড স্তর, কারণ এটা রক্ত বহন করে নিয়ে যায়। এখন আসো
এই করয়েড স্তরের মধ্যে আবার কিছু তোমার হচ্ছে স্পেশাল কিছু তার অর্গান আছে। এরকম একটা স্পেশাল অর্গান হচ্ছে কি, এরকম আমরা কিছু অংশ দেখতে পাই যেটাকে আমরা বলে থাকি হচ্ছে সিলিয়ারি বডি। ঠিক আছে, এরকম আমরা একটা অংশ দেখতে পাই, এটাকে বলে থাকি আমরা সিলিয়ারি বডি। ঠিক আছে, আচ্ছা সরল করে দিই, তোমাদের এত জটিল করে দেওয়ার দরকার নেই। ধরো এই যে এরকম একটা স্তর মানে আরেকটা অঙ্গ আমরা এরকম দেখতে পাইলাম, সেই অঙ্গটার নাম বললাম কি আমরা সিলিয়ারি বডি। হ্যাঁ, ধরো এই যে এখানে দেখতে পাইলাম আমরা সিলিয়ারি বডি, তাহলে এটার নাম কি বললাম, এটার নাম বললাম হচ্ছে সিলিয়ারি বডি। ঠিক আছে, তাহলে এই যে এখানে দেখতে পাইলাম হচ্ছে সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি। ঠিক আছে, সিলিয়ারি, ঠিক আছে, সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি। ওকে, এখন দেখো এই সিলিয়ারি বডির মধ্যে আমরা দেখি এরকম এরকম কিছু লিগামেন্ট থাকে। লিগামেন্ট কি ভাইয়া, এক ধরনের যোজক কলা আর কি। এরকম স্প্রিং এর মতো কিছু লিগামেন্ট থাকে। এই লিগামেন্ট গুলা কি করছে, এই লিগামেন্ট গুলা হচ্ছে আমাদের চোখের যে লেন্স আছে ওই লেন্সটাকে হচ্ছে তারা ধরে রাখে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অংশটা আছে এটা হচ্ছে কি চোখের লেন্স। ওকে, তাহলে চোখের যে লেন্স আছে এই লেন্স নিয়েও আমাদের কিছু পড়াশোনা করতে হবে। এই চোখের লেন্সটা একটা দ্বি উত্তল লেন্স, এটা একটা দ্বি উত্তল লেন্স। ঠিক আছে, এটা একটা দ্বি উত্তল লেন্স এবং এটার ইম্পর্টেন্ট একটা জিনিস হলো এই চোখের লেন্সটার মধ্যে হচ্ছে নিউক্লিয়াস নাই। চোখের লেন্সের মধ্যে হচ্ছে কি নাই, নিউক্লিয়াস নাই। ঠিক আছে, নিউক্লিয়াস বিহীন, তাহলে এটা নিউক্লিয়াস বিহীন। ওকে, নিউক্লিয়াস বিহীন দ্বিউত্তল এবং এটা বিভাজিত হয় না এবং এটা স্থিতিস্থাপক হয়ে থাকে। এটা স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক। ওকে, এটা স্থিতিস্থাপক। এখন দেখো এটা স্থিতিস্থাপক কেন ভাইয়া, কারণ হলো আমরা কখনো দূরের বস্তু দেখি, কখনো কাছের বস্তু দেখি। দূরের বস্তু বা কাছের বস্তু দেখার জন্য আমাদেরকে মাঝে মাঝে কি করতে হয়, আমাদের চোখের যে লেন্স আছে লেন্সের বক্রতার ব্যাসার্ধ পরিবর্তন করে ফোকাস দূরত্ব পরিবর্তন করতে হয়। এই যে বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্ব পরিবর্তন করার জন্য কি করতে হয়, লেন্সকে কখনো ছোট হইতে হয়, কখনো বড় হইতে হয়। এই ছোট এবং বড় হওয়ার জন্য হেল্প করতেছে যে লিগামেন্টটা, ওই লিগামেন্টটাকে বলি আমরা সাসপেনসরি লিগামেন্ট। তাহলে এই যে লিগামেন্টটা, এই লিগামেন্টটার নাম হলো সাসপেনসরি লিগামেন্ট। ঠিক আছে, তাহলে লিগামেন্টটার নাম হলো সাসপেনসরি লিগামেন্ট, যেটা হচ্ছে কি করতেছে আমাদের এই চোখের লেন্সটাকে সে ধরে রাখছে। এখন খেয়াল করো এই যে চোখের মানে সামনে, হ্যাঁ লেন্সেরও সামনে দেখা যায় কি এরকম আরো একটা স্তর আছে। ঠিক আছে, এরকম আরো একটা স্তর আছে। ঠিক আছে, তো এই যে এরকম আরেকটা এরকম আমরা মানে পকেটের মতো বা গেটের মতো অংশ দেখতে পাইলাম, এটার নাম হচ্ছে ভাইয়া আইরিশ, এটার নাম হলো আইরিশ। হ্যাঁ, এই যে আমরা চোখের যে কালো অংশ বা ব্রাউন অংশটা দেখতে পাই, কারো কারো ক্ষেত্রে ব্লুইশ দেখা যায়, হ্যাঁ, বা কেউ কেউ কন্টাক্ট লেন্স ব্যবহার করে এটাকে গ্রিন করে ফেলে। তাহলে এই অংশটাকে বলি হচ্ছে আমরা আইরিশ, এই অংশটাকে বলি হচ্ছে আমরা আইরিশ। আর আইরিশের ভেতরে দেখো একটা ফাঁকা জায়গা থাকে বা একটা ওপেনিং থাকে, এটাকে বলা হয় হচ্ছে পিউপিল। হ্যাঁ, এই পিউপিল দিয়েই হচ্ছে আলো কি করবে, প্রবেশ করবে, এটার নাম হলো পিউপিল। তাহলে আমরা এই যে অংশটা এটাকে বলতেছি হচ্ছে আইরিশ। এই আইরিশ নিয়ে একটু পড়া আছে। আইরিশের গঠনের মধ্যে আমরা দুই রকমের পেশি দেখি। এক রকমের পেশি হলো ভাইয়া বৃত্তাকার পেশি। তাহলে আইরিশ হচ্ছে কি পেশি দিয়ে তৈরি হয়। তাহলে আইরিশে দুই রকম পেশি আছে, একটা বৃত্তাকার পেশি আর একটা হলো অরীয় পেশি। এই আইরিশের যে পেশিগুলো আছে এই পেশিগুলো সাধারণত সংকোচন হয়ে দেখা যায় কি এই পিউপিলের যে আকৃতি এটাকে নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে, পিউপিলের আকৃতি কেন নিয়ন্ত্রণ করতে হয়, কারণ অল্প আলো যখন থাকে তখন পিউপিলটা বড় হয়, আর যখন ধরো হচ্ছে আলো অনেক বেশি থাকে তখন পিউপিলটা অনেক ছোট হয়ে আসে আর কি। ঠিক আছে, এটা নর্মালি আমরা কিন্তু ধরো কেউ অন্ধকারে আসে হঠাৎ করে লাইট দিয়ে দিলে আমরা হচ্ছে কি চোখটা ছোট করে ফেলি না। এই চোখ ছোট আর পিপিল ছোট কিন্তু এক জিনিস না। পিপিল হলো কি তোমরা নিজেরা দেখো, বাসায় যদি কাছাকাছি ছোট ভাই বোন থাকে বা বড় ভাই বোন বা যেই থাকুক না কেন, একদম চোখের কাছাকাছি হঠাৎ করে যদি লাইট নিয়ে আসো, মোবাইলের যদি ফ্ল্যাশ লাইটও নিয়ে আসো, তারপরেও দেখতে পারবা পিপিলটা একদম কনস্ট্রিক্ট করে যায়, ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ছোট হয়ে যাওয়াটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই বৃত্তাকার পেশি এবং অরীয় পেশি। এগুলা কোথায় থাকে, এগুলা ভাইয়া আইরিশের মধ্যে থাকে। ঠিক আছে, আর এই যে পিউপিল যে অংশটা থাকে না, আমরা এই পিউপিল অংশটাকে বলে থাকি হচ্ছে ভাইয়া ধরো চোখের মণি বলা হয়। তাহলে পিউপিল অংশটাকে বলা হবে কি চোখের মণি। তাহলে এখানে পড়লাম আইরিশ, পিউপিল, সাসপেনসরি লিগামেন্ট, সিলিয়ারি বডি। এই জিনিসগুলো হচ্ছে কোরোয়েডের বিভিন্ন অংশ আর কি। হ্যাঁ, মানে কোরোয়েডের বিভিন্ন মডিফিকেশনস আর কি, কোরোয়েডের বিভিন্ন মডিফিকেশনস। ওকে, এবার আসো একেবারে ভেতরের দিকের যে লেয়ারটা থাকবে, একেবারে ভেতরের দিকের যে লেয়ারটা থাকে আমরা ওই লেয়ারটাকে বলে থাকি হচ্ছে রেটিনা। ঠিক আছে, ধরো এই যে স্তরটা দিলাম আমরা, এই স্তরটা হচ্ছে কি রেটিনা। ঠিক আছে, এই যে এই স্তরটাকে বলি আমরা রেটিনা, রেটিনা। ঠিক আছে, কোচিং সেন্টার না কিন্তু, এটা চোখের রেটিনা। এই চোখের রেটিনা হচ্ছে
এখানে প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে রেটিনা থেকে আমাদের ইম্পর্টেন্ট কথা হলো এটা হচ্ছে মানে স্নায়ু কোষযুক্ত, এখানে স্নায়ু কোষ থাকে, ঠিক আছে। কোন ধরনের স্নায়ু থাকে? সাধারণত বাইপোলার স্নায়ু থাকে, গতদিন পড়ছি আমরা, তাই না? বাইপোলার নিউরন থাকে আর কি, স্নায়ু কোষ যুক্ত। তাহলে রেটিনা হচ্ছে কি স্নায়ু কোষ যুক্ত, ওকে। এবং এখানে হচ্ছে প্রতিবিম্ব তৈরি হয়, একমাত্র রেটিনাই হচ্ছে কি আলোক সংবেদী, আলোক সংবেদী স্তর। পরীক্ষায় এই প্রশ্নটাও আসে যে কোনটি আলোক সংবেদী স্তর, উত্তর হলো রেটিনা। এখানে হলো প্রতিবিম্ব উৎপন্ন হয়, এখানে হলো প্রতিবিম্ব উৎপন্ন হয়, রেটিনাতে প্রতিবিম্ব উৎপন্ন হয়, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, রেটিনাতে আমরা সাধারণত দেখি যে 10টা স্তরের কোষ থাকে এবং 10টা স্তরের মধ্যে স্পেশাল কোষ থাকে হচ্ছে 2 রকমের, রড কোষ এবং কোন কোষ, ঠিক আছে। রেটিনাতে কোষের স্তর কয়টা? 10টা স্তর, কিন্তু আমরা এখানে স্পেশাল কোষ কত রকমের দেখব? 2 রকমের দেখব। কি কি দেখব? রড কোষ এবং কোন কোষ, এগুলা সম্পর্কে ডিটেলসে আমি সামনে আসতেছি। হ্যাঁ, আচ্ছা এখন আসো, তো এই যে চোখের যেই রেটিনার মাধ্যমে সে প্রতিবিম্ব তৈরি করে বললাম না, এই চোখ কি করবে? চোখ হচ্ছে আমাদের এখানে, আমাদের হচ্ছে যেটাকে বলি যে যেই বস্তুটা সে দেখতে পাইলো ওই বস্তুটাকে সে নিয়ে যাওয়ার জন্য এখানে কি থাকে? আমাদের একটা তোমার স্নায়ু থাকে। আমরা এই স্নায়ুটাকে কি বলি ভাইয়া? এই স্নায়ুটাকে বলে থাকি আমরা অপটিক স্নায়ু, ঠিক আছে। ধরো এই যে এই অংশটা হচ্ছে, এটা হলো আমাদের অপটিক স্নায়ু। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অপটিক স্নায়ু। হ্যাঁ, অপটিক স্নায়ু। তাহলে এই যে আমাদের যে অপটিক স্নায়ু যে অংশটা আছে, অপটিক স্নায়ু অংশটা দেখো রেটিনার যে অংশের সাথে যুক্ত হইছে, অপটিক স্নায়ু রেটিনার যে অংশের সাথে যুক্ত হইছে, হ্যাঁ, এই অংশটাতে আসলে কোনো রড কোষ বা কনকোষ কিছুই নাই। তাহলে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, অপটিক স্নায়ু যে অংশটাতে যুক্ত হইছে, যেখানে রড কোষ কনকোষ কিছুই নাই, আমরা এই অংশটাকে বলে থাকি হচ্ছে অন্ধবিন্দু, অন্ধবিন্দু, ঠিক আছে। এই অন্ধবিন্দুর এটার আরেকটা নাম হচ্ছে ব্লাইন্ড স্পট, ব্লাইন্ড স্পট, ঠিক আছে। এই অন্ধবিন্দুর আরেকটা নাম হলো কি? ব্লাইন্ড স্পট। যারা গাড়ি চালায় বা বিভিন্ন সময় যে অংশটা দেখা যায় না ওটাকে বলা হয় ব্লাইন্ড স্পট। এই ব্লাইন্ড স্পটের মধ্যে কি হয়? এর মধ্যে হচ্ছে দেখা যায় কি আসলে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না। কেন কোনো প্রতিবিম্ব তৈরি হয় না? এর পেছনে কারণ হলো যে ভাইয়া এই ব্লাইন্ড স্পটের মধ্যে আসলে কোনো রডকোষ কোনকোষ কিছুই নাই, যে প্রতিবিম্ব হওয়ার মতো কোনো কিছুই নাই। হ্যাঁ, আচ্ছা এবার আসো, এখানে আরেকটা স্পেশাল জায়গা আছে। তো এই যে আমাদের চোখের যেই সেন্টার, হ্যাঁ, এক্সিসের যে সেন্টার অর্থাৎ অন্ধবিন্দুর ঠিক উপরের দিকে, এখানে আমরা আরেকটা অংশ দেখতে পাই। এই অংশটাতে বলা হয়ে থাকে হচ্ছে পীতবিন্দু, এটাকে বলা হয়ে থাকে পীতবিন্দু, ঠিক আছে। পীতবিন্দু, পীতবিন্দু মানে হচ্ছে জায়গাটা দেখতে হলুদ, পীত মানে হচ্ছে হলুদ আর কি। হ্যাঁ, তো পীতবিন্দু অথবা ইয়েলো স্পট বলা হয়, অথবা এটার আরেকটা ভালো নাম হলো ফোবিয়া সেন্ট্রালিস, ফোবিয়া সেন্ট্রালিস। এই ফোবিয়া সেন্ট্রালিস কথাটার মানে হলো এই ফোবিয়া সেন্ট্রালিস যে অংশটা, এই অংশটাতে আমরা সবচাইতে ভালো প্রতিবিম্ব দেখতে পারবো। তাহলে প্রতিবিম্ব সবচাইতে স্পষ্ট দেখা যাবে কোথায়? এই ফোবিয়া সেন্ট্রালিসের মধ্যে। তাহলে প্রতিবিম্ব সবচাইতে স্পষ্ট দেখা যাবে কোথায়? এই ফোবিয়া সেন্ট্রালিসের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, ফোবিয়া সেন্ট্রালিসের আশেপাশে যে অংশটাতে এখানে কি ধরো একটা এরকম গহ্বরের মানে একটা গর্তের মতো জায়গা তৈরি হয়, ওইটাকে বলা হয় ম্যাকুলা লুটিয়া। তাহলে ম্যাকুলা লুটিয়া হচ্ছে কি ফোবিয়া সেন্ট্রালিসের চারপাশের অংশটা। এটা সব বইতে বলে নাই, কিছু কিছু বইতে বলছে। হ্যাঁ, তা আমরা এখানটাতে যে অংশটা পড়লাম যে সবচাইতে সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে পীতবিন্দুতে, প্রতিবিম্ব তৈরি হবে না হচ্ছে অন্ধবিন্দুতে, ঠিক আছে। আর পীতবিন্দুতে আমরা দেখব কোন কোষের পরিমাণ অনেক 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 বেশি পরিমাণে আছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু মানে চোখের যে লেয়ারগুলা নিয়ে পড়াশোনা শেষ করে ফেললাম, ঠিক আছে। এখন আসো, চোখের মধ্যে আমরা দেখো তো মানে 3টা চেম্বার দেখতে পাচ্ছি। চেম্বার মানে কি? গহ্বরের মতো আর কি। দেখো, এটাকে বলতেছি সম্মুখ, এটাকে বলতেছি পশ্চাৎ, এটাকে বলতেছি আমরা ভিট্রিয়াস, প্রকোষ্ঠ, এগুলাকে বলা হয় প্রকোষ্ঠ, ঠিক আছে। তাহলে আমরা চোখের মধ্যে প্রকোষ্ঠ কয়টা দেখতে পাই? আমরা বেসিক্যালি 3টা প্রকোষ্ঠ দেখতে পাই, ঠিক আছে। বেসিক্যালি আমরা 3টা প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি আর কি। চলো আমরা তাহলে প্রকোষ্ঠগুলা সম্পর্কে জেনে ফেলি। হ্যাঁ, এই যে এটাকে বলা হয় হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠ তাহলে কার কার মধ্যে আছে? কর্নিয়া এবং আইরিশের মধ্যে আছে। তাহলে কর্নিয়া এবং আইরিশের মধ্যে যে প্রকোষ্ঠটা আছে, আমরা এই প্রকোষ্ঠটাকে বলবো হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ, অগ্রপ্রকোষ্ঠ। তাহলে কর্নিয়া এবং লেন্সের মধ্যে যে প্রকোষ্ঠ, এটাকে বলা হয় অগ্রপ্রকোষ্ঠ, সরি কর্নিয়া এবং আইরিশ। আইরিশ এবং লেন্সের মধ্যে দেখো আরেকটা প্রকোষ্ঠ আছে, আইরিশ এবং লেন্সের মধ্যে আরেকটা প্রকোষ্ঠ আছে, এটাকে বলা হয় পশ্চাৎ প্রকোষ্ঠ, ঠিক আছে। পশ্চাৎ প্রকোষ্ঠ, এটাকে বলা হয় পশ্চাৎ প্রকোষ্ঠ, ওকে। এবং লেন্স এবং রেটিনার মাঝখানে যে প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠটাকে বলা হয় হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ, এটাকে বলা হয়েছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ, এটাকে বলা হয়েছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ, ওকে। তাহলে এটাকে বললাম আমরা ভিট্রিয়াস প্রকোষ্ঠ, ওকে। এখন আসো, অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ এবং ভিট্রিয়াস প্রকোষ্ঠ, এগুলো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, খেয়াল করো। ধরো আমরা প্রথমে বললাম হচ্ছে আছে কর্নিয়া, কর্নিয়ার পরে আইরিশ, আইরিশের পরে লেন্স, লেন্সের পরে হচ্ছে আছে
রেটিনা। দেখো জিনিসটা কিন্তু আমাদের অ্যালফাবেটিক অর্ডারটাও ফলো করছে, সি আগে, তারপরে আই, তারপরে এল, তারপরে আর, অ্যালফাবেটিক অর্ডারও ফলো করলো। এই কর্নিয়া এবং আইরিশের মাঝখানে, কর্নিয়া এবং আইরিশের মাঝখানে হলো অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এখন এই প্রকোষ্ঠগুলোর মধ্যে তুমি যদি কোনো উপাদান না রাখো, তুমি যদি কিছু না রাখো, তখন দেখা যাবে কি আমাদের এই অক্ষিগোলকটা চুপসে গেছে। কিন্তু আমরা তো চাই অক্ষিগোলক চুপসে না যাক, আমরা চাই অক্ষিগোলকটা সবসময় তার যে শেপটা, তার যে গোলাকার অংশটা, সেটা সবসময় বজায় থাকুক। তো এটা বজায় থাকার জন্য দেখা গেছে কি এই অগ্রপ্রকোষ্ঠের মধ্যে হচ্ছে, এই অগ্রপ্রকোষ্ঠের মধ্যে হচ্ছে অ্যাকুয়াস হিউমার থাকে। ঠিক আছে, অগ্রপ্রকোষ্ঠের মধ্যে হচ্ছে অ্যাকুয়াস হিউমার থাকে। অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার কি এক ধরনের স্বচ্ছ তরল পদার্থ, একদম ক্রিস্টাল ক্লিয়ার, অনেকটা সিএসএফ এর মতো। ঠিক আছে, এই অ্যাকুয়াস হিউমার থাকে। এখন একটা জিনিস চিন্তা করো তো ভাইয়া, এই অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠের মাঝখানে কি একটা ওপেনিং আছে না, একটা ফুটা আছে না? তাহলে এখন সবসময় বায়োলজিতে মনে রাখবা, যদি কোনো তরল পদার্থ থাকে এবং দুইটা চেম্বার বা দুইটা প্রকোষ্ঠের মধ্যে যদি কোনো ফুটা থাকে বা কোনো ধরো অ্যাপারচার থাকে, তখন দুইটার মধ্যে একই ফ্লুইড থাকে, তাহলে আমাদের পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে আসলে অ্যাকুয়াস হিউমারই থাকবে। তাহলে ভাইয়া এই অ্যাকুয়াস হিউমারের কাজটা কি? এই অ্যাকুয়াস হিউমার আমাদেরকে কি করবে? ঠিক আছে, তাহলে এই অ্যাকুয়াস হিউমার আমাদেরকে যে কাজটা করবে, সেই কাজটা হচ্ছে, এই অ্যাকুয়াস হিউমার দেখো আমাদের এই কর্নিয়া এবং হচ্ছে তোমার মানে কর্নিয়া এবং লেন্স এদেরকে পুষ্টি দিবে। কেন এদেরকে পুষ্টি দিবে খেয়াল করো, কারণ এই করোয়েড যেটা আছে, এই করোয়েড হচ্ছে কি, করোয়েডের সেকেন্ড লেয়ারের মধ্যে তো আমাদের পুষ্টির জন্য কি আছে, রক্তনালী আছে। তো এই রক্তনালী দিয়ে সে আইরিশ টাইরিশ এরা পুষ্টি পাচ্ছে। তাহলে কর্নিয়া এবং লেন্সকে পুষ্টি দেওয়ার জন্য কিন্তু কেউ নাই। তাহলে আমাদের এই অ্যাকুয়াস হিউমারের যদি কাজ বলা হয়, তাহলে এই অ্যাকুয়াস হিউমারের কাজটা কি? অ্যাকুয়াস হিউমারের কাজ হলো কর্নিয়া এবং লেন্সকে পুষ্টি প্রদান, কর্নিয়া এবং লেন্স। ঠিক আছে, কর্নিয়া এবং লেন্সকে পুষ্টি প্রদান করে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো এটা একটা প্রতিসরণ মাধ্যম হিসেবে কাজ করে। পানি একটা প্রতিসরণ মাধ্যম না, তো এটাও একটা প্রতিসরণ মাধ্যম হিসেবে কাজ করবে। আবার খেয়াল করো, ভিট্রিয়াস প্রকোষ্ঠের মধ্যে থাকে হলো ভিট্রিয়াস হিউমার, এটা অনেকটা দেখতে জেলির মতো, এবং এই ভিট্রিয়াস হিউমার তৈরি করতে হায়ালুরোনিক অ্যাসিড বা এরা কাজ করে আর কি। হ্যাঁ, এই জেলির মতো এটাও কি করতেছে, এর প্রধান কাজ হলো আমাদের এই অক্ষিগোলকের যে শেপটা, গোলাকার শেপটা, এটাকে সে নিয়ন্ত্রণ করে আর কি। ঠিক আছে, বলো এই যে অক্ষিগোলক পড়াইলাম, কারো কি কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? একজন বলছে যে ভাই টাইম তো ঠিক নাই, বোর্ডে কি পড়াচ্ছি ওইটা দেখ ভাই, টাইম দেখে কি করবি? হ্যাঁ, ধরো আমি বিদেশ থেকে ক্লাস নিচ্ছি আর কি। ঠিক আছে, আচ্ছা সামারি বলবো বুশরা, সামারি বলবো। কনজাংটিভাতে রক্তনালী থাকে, কনজাংটিভাতে রক্তনালী থাকে দেখেই আমাদের চোখ হচ্ছে লাল হয়ে যায়, মানে চুলকাইলে লাল হয়ে যায় আর কি। এই যে তাহলে স্বচ্ছ পর্দা যেটাকে বলছি, এটা আসলে কনজাংটিভা আর কি। ঠিক আছে, এটা আসলে কনজাংটিভা। এই যে স্বচ্ছ পর্দার এখানে যে অংশটার নাম বলছি, এটা আসলে কনজাংটিভা। এই যে এই অংশটা হলো কনজাংটিভা, কনজাংটিভা। কনজাংটিভা কি এক ধরনের স্বচ্ছ পর্দা। ঠিক আছে, এক ধরনের স্বচ্ছ পর্দা। ওকে, বলো কারো কোনো সমস্যা আছে? না, আচ্ছা CILR এটা মানে কি? এটা মানে হচ্ছে, সি মানে হলো কর্নিয়া, তারপরে আইরিশ। এই যে দেখো আগে থাকে, মানে লেয়ার গুলা কি অবস্থায় থাকে, আগে আছে কর্নিয়া, তারপর আছে আইরিশ, তারপর আছে লেন্স, লেন্স মানে এল, আর মানে হলো রেটিনা, রেটিনা একেবারে শেষে আছে। হ্যাঁ, সিকিউতে এটা আঁকতে হয়। ঠিক আছে, সিকিউতে এটা আঁকতে হয়। আচ্ছা, ওকে, আমি আবার সামারি করি। হ্যাঁ, তো আমাদের সাধারণত তিনটা স্তর থাকে, অক্ষিগোলকের তিনটা স্তর থাকে। সবচেয়ে বাইরের স্তরের পেছনের অংশের নাম হলো স্ক্লেরা, সামনের অংশের নাম হলো কর্নিয়া। স্ক্লেরা অস্বচ্ছ অ্যাভাস্কুলার, অক্ষিগোলকের আকৃতি ঠিক রাখে। আর কর্নিয়া হচ্ছে স্বচ্ছ, এটা একটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। ঠিক আছে, কর্নিয়ার সামনে আলাদা একটা স্বচ্ছ আবরণ থাকতে পারে, সেটাকে আমরা বলে থাকি কনজাংটিভা। এটা অক্ষিগোলকের অংশ না, কিন্তু এটাকে বলে থাকি আমরা আনুষঙ্গিক অংশ। শেষ, এবার আসো ভেতরে ঢুকি। তারপরে হলো দ্বিতীয় স্তরের নাম হচ্ছে করোয়েড, এটা পুষ্টি প্রদান করে, এখানে হচ্ছে রক্তনালী আছে। ঠিক আছে, সো এই পুষ্টি প্রদানকারী করোয়েড দেখা যায় কি সামনের দিকে এসে সিলিয়ারি বডি তৈরি করে। হ্যাঁ, সিলিয়ারি বডির মধ্যে সিলিয়ারি পেশি থাকে, সিলিয়ারি বডিতে সিলিয়ারি পেশি থাকে আর কি। ওকে, আচ্ছা, এই সিলিয়ারি বডি থেকে সাসপেন্সরি লিগামেন্ট তৈরি হয়। ওই সাসপেন্সরি লিগামেন্ট গুলা চোখের লেন্সকে ধরে রাখে, এবং সাসপেন্সরি লিগামেন্ট সংকুচিত বা প্রসারিত হয়ে লেন্সকে ছোট বড় করতে পারে, যার জন্য লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তন হয়, যার জন্য আমরা দূরের বস্তু এবং কাছের বস্তুকে সহজে দেখতে পারি আর কি। ঠিক আছে, ওকে, ডান।
এবারে আসো সবচেয়ে ভেতরের স্তরের নাম হচ্ছে রেটিনা। তো রেটিনার মধ্যে আমরা দেখি রড কোষ এবং কোন কোষ আছে, এবং এটাতে প্রতিবিম্ব তৈরি হয়, এবং এটাই একমাত্র আলোক সংবেদী স্তর হচ্ছে রেটিনা। এখন এই রেটিনার মধ্যে দুইটা বিন্দু আছে, একটা পীতবিন্দু একটা অন্ধবিন্দু। পীতবিন্দুতে সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব দেখা যায়, যার আরেকটা নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। তাহলে পীতবিন্দুর আরেকটা নাম কি? ফোবিয়া সেন্ট্রালিস, যেখানে সবচেয়ে সুস্পষ্ট প্রতিবিম্ব দেখা যাবে। কেন? কারণ এখানে কোন কোষের পরিমাণ অত্যন্ত অত্যন্ত বেশি থাকে আর কি। আর যেই স্তরটাতে বা রেটিনার যেই অংশে আমাদের অপটিক নার্ভ এসে যুক্ত হয়েছে, ঠিক আছে, সেই অংশটাকে আমরা বলে থাকি এখানে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না, এজন্য এটাকে বলা হয় অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। ঠিক আছে, ওকে। এখন আসো চেম্বার। তিনটা চেম্বার আছে বা তিনটা প্রকোষ্ঠ আছে, অগ্র, পশ্চাৎ, ভিট্রিয়াস প্রকোষ্ঠ। অগ্র এবং পশ্চাতে আছে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস প্রকোষ্ঠে আছে ভিট্রিয়াস হিউমার। পড়া কিন্তু শেষ, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি অনেক ব্যাখ্যা করে পুরা চোখটাকে আমি তোমাদেরকে একসাথে পড়াইছি। আমি পুরা চোখটাকে একসাথে পড়াইছি, কিন্তু এটা তোমরা যখন পরীক্ষায় ছবি আঁকবা বর্ণনা লেখা লাগবে না, জাস্ট মার্কিং করবা। বর্ণনা যদি চাই তখন আলাদা ডিটেলসে লিখবা। আমি তো তোমাদের বোঝানোর জন্য বোর্ডের মধ্যে অনেক কিছু লিখে পড়াইছি আর কি, ঠিক আছে। আমি তোমাদের বোঝানোর জন্য পড়াইছি। আচ্ছা, এল আর আর এর মাঝখানে কি? এল আর আর এর মাঝখানে ভিট্রিয়াস প্রকোষ্ঠ, ভিট্রিয়াস প্রকোষ্ঠতে ভিট্রিয়াস হিউমার থাকে, ঠিক আছে। ভিট্রিয়াস প্রকোষ্ঠতে ভিট্রিয়াস হিউমার থাকে। ওকে, ডান। আচ্ছা, তানজিম জিজ্ঞাসা করছে কান্না করলে চোখে পানি আসে কেন? ক্লাসের সাথে থাকো, ইনশাআল্লাহ জেনে যাবা কান্না করলে চোখে পানি আসে কেন। পানি কোন দিক দিয়ে আসে চোখের? হ্যাঁ, বলো দেখি, পানি কোন দিক দিয়ে আসে? চোখের পানি এটা কি মাঝখান দিয়ে পড়ে, নাকি এই সাইড দিয়ে পড়ে, নাকি এই সাইড দিয়ে পড়ে? কেউ কি খেয়াল করছো? কেউ খেয়াল করছো? চোখের পানি কিন্তু শুয়ে থাকলে এদিক দিয়ে পড়তে পারে। কান্নাকাটি আসলে জীবনে সবাই করছে, কেউ করে না এমন মানুষ পাওয়া যাবে না। খুব ভালোভাবে বসে একদিন কান্নাকাটি করে দেখবা চোখের পানি আসলে এই যে আমি যে অংশটা মার্কিং করছি না, এদিক দিয়ে পড়ে। কারণ এদিক দিয়ে কেন পড়ে জানো? কারণ চোখের পানি আসলে আসলে ল্যাক্রিমাল গ্রন্থি থেকে, চোখে এক রকমের গ্রন্থি থাকে, ওই গ্রন্থিটার নাম হলো ল্যাক্রিমাল গ্রন্থি। তো আমরা যখন ইমোশন হয় আমাদের, হ্যাঁ, এই ইমোশন যখন হয়, ইমোশন হলে মানে আমরা যখন ইমোশন, তো এটা ব্রেইনের ব্যাপার, ব্রেইন বুঝতে পারে, ওই যে হাইপোথ্যালামাস বুঝতে পারে, বলছি না? সো এটা যখন বুঝতে পারে, ওই স্বয়ংক্রিয় স্নায়ু যখন উদ্দীপিত হয়, তখন আমাদের এই ল্যাক্রিমাল গ্রন্থিকে ল্যাক্রিমাল রস যেটা ক্ষরণে উদ্দীপিত করে, তখন ল্যাক্রিমাল রস যখন অধিক পরিমাণে ক্ষরিত হয়, তখন হচ্ছে ল্যাক্রিমাল রস যখন অধিক পরিমাণে ক্ষরিত হয়, তখন হচ্ছে আমাদের এটা অতিরিক্ত ক্ষরণ হলে এটা কান্না আকারে চোখে টপ টপ করে পানি আসে, এই সামনের দিক থেকে আসে। এই যে ল্যাক্রিমাল গ্রন্থির ওপেনিংটা এখানে থাকে, বুঝতে পেরেছো? ল্যাক্রিমাল গ্রন্থির ক্ষরণ কি স্বাভাবিক কিনা? স্বাভাবিকভাবে আমাদের চোখ দেখো একটু ভেজা ভেজা। কেন ভেজা ভেজা? ভেজা ভেজা এই কারণে যে এখানে ল্যাক্রিমাল গ্রন্থি সবসময় ক্ষরিত হচ্ছে। ভেজা ভেজা থাকলে আমাদের সুবিধা কি হইলো? দেখো, আমরা কিন্তু খুব সহজে চোখের পাতা বন্ধ করতে পারতেছি, খুলতে পারতেছি, হ্যাঁ, এবং এটা একটা আমাদের প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কাজ করতেছে। কোনো কিছু খারাপ জিনিস আমাদের চোখের ভিতরে ঢুকলে সেটাকে আমরা বের করে দিচ্ছি চোখের ময়লার সাহায্যে। এই প্রত্যেকটা জিনিসের জন্য ল্যাক্রিমাল গ্রন্থির কিন্তু আমাদের কাজ আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এটা সম্পর্কে সামনে আবার আসবো। তো দেখবা যে এটার সাথে নাকের সাথে একটা কানেকশন আছে, এই জন্য কান্না করলে নাকের পানি চোখের পানি একসাথে হয়ে যায়, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। এই যে দেখো, যদি চোখের পাতা না থাকতো, অক্ষিপল্লব যদি বা নেত্রপল্লব যদি না থাকতো, তাহলে আমাদের চোখ শুকায় যাইতো। তোমরা যারা অনেক বেশি ডিভাইস ব্যবহার করো, চোখ যারা ব্লিঙ্ক না করো, মানে চোখ যারা বন্ধ না করো মাঝে মাঝে, তাদের চোখ বিভিন্ন সময় খচখচ করে, করে না? এই চোখ খচখচ কেন করে? কারণ তোমাদের চোখের এই পানি কমে গেছে, ড্রাই আই হয়ে গেছে। ড্রাই আই হয়ে গেলে চোখ খচখচ করে, তখন আমরা কি দেই চোখের মধ্যে? অর্গানিক কেমিস্ট্রি পড়া হয় নাই না? দেখবা যে অ্যালকোহলের মধ্যে একটা জিনিস আছে, পলিহাইড্রিক অ্যালকোহল, এটাকে চোখের ড্রপে ব্যবহার করা হয়ে থাকে আর কি, হ্যাঁ। তো এই চোখের ড্রপের মধ্যে পলিহাইড্রিক অ্যালকোহল ব্যবহার করা হয়, যেটা আমাদের চোখের লুব্রিকেশনে হেল্প করে। এজন্যে এজন্যে মানে যখন তোমরা তো এখন ডিভাইসেই ক্লাস করতেছো, মাঝে মাঝে একটু চোখ বন্ধ করবে আর কি। চোখ বন্ধ করলে যেটা হয়, ওই ময়েশ্চারটা ঠিক থাকে চোখের, ঠিক আছে। টুইঙ্কেল তো আমার গ্রামের বাড়ি শুনেই ছাড়বে। কেন রে টুইঙ্কেল, আমার গ্রামের বাড়ি শুনে তোমার লাভ কি? ঠিক আছে, অনেকক্ষণ ধরেও কোশ্চেন করে যাচ্ছে। ঠিক আছে, অন্য দেখি অন্য কোনো দিন কোনো না কোনো ভাবে জানাই দেওয়ার চেষ্টা করব। দেখো, একটা কুইজ আছে, চোখের আনুষঙ্গিক অংশ কোনটি? আনুষঙ্গিক অংশ মানে কি? যেটা হচ্ছে কি আমাদের চোখের মূল অংশ না, হ্যাঁ, চোখের মূল অংশ না, যেটা বাইরের অংশ। ওকে, আমরা কুইজটা দেই, তোমরা উত্তর করো। চোখের আনুষঙ্গিক অংশ কোনটি? মাত্র পড়লাম, আশা করি পারবা। বেশিরভাগই পারছো, ভেরি গুড। কনজাংটিভা, হ্যাঁ। ওকে, ডান।
এখন দেখো এই যে এতক্ষণ যা যা পড়লাম সবকিছু এখানে আবার রিক্যাপ হয়েছে আর কি। হ্যাঁ, সবকিছু রিক্যাপ হয়েছে। তো এইভাবে করে চোখের মানে লেয়ার আসলে উঠানো যায় না, এটা আর্টিফিশিয়াল, তো এই জন্য উঠায় দেখাইছে। একেবারে ভেতরে আছে রেটিনা, তারপরে আছে কোরোয়েড, তারপরে আছে হচ্ছে স্ক্লেরা। হ্যাঁ, এখন দেখো স্ক্লেরার সামনে হচ্ছে কর্নিয়া, কর্নিয়ার উপরে আছে এখানে আমাদের যেটাকে বলি আমরা কনজাংটিভা সেটা। হ্যাঁ, এখন দেখো কর্নিয়ার পরে আমরা দেখতে পাই এখানে আইরিশ। আইরিশটা কার অংশ? আর এই দেখো সিলিয়ারি বডি থেকে আসছে। হ্যাঁ, সিলিয়ারি বডি কার অংশ ভাইয়া? সিলিয়ারি বডি হচ্ছে কোরোয়েডের অংশ, ঠিক আছে, কোরোয়েড থেকে আসছে। সিলিয়ারি বডি থেকে এই যে সাসপেন্সরি লিগামেন্ট লেন্সকে ধরে রাখছে, ঠিক আছে। মাঝখানে দেখো জেলির মতো উপাদান আছে, ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস প্রকোষ্ঠের মধ্যে আছে। হ্যাঁ, ওকে। আর সামনের দিকে অ্যাকুয়াস হিউমার আছে। এগুলো আমরা পড়ে ফেলছি, ছবি আঁকা আসে। দেখো সব জিনিস এখন রিক্যাপ। অক্ষিগোলকের বাইরে অস্বচ্ছ তন্তুময় স্তর, সামনের দিকে পাতলা স্বচ্ছ পর্দাকে কর্নিয়া বলে। এই কর্নিয়াকে বলা হয় চোখের জানালা। ওরে বাবারে, জানালা। হ্যাঁ, কর্নিয়ার রক্ত সরবরাহ নেই, অ্যাকুয়াস হিউমার থেকে পুষ্টি গ্রহণ করে। তাহলে কর্নিয়ার পুষ্টিকে কোত্থেকে গ্রহণ করে? অ্যাকুয়াস হিউমার থেকে। কোরোয়েড, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ, পিউপিল, এটা কোনোটা নিয়ে কোনো সমস্যা আছে? আবার বলি, পিউপিল হচ্ছে চোখের মনিটাই যে ছিদ্র যেটা থাকে সেটা। হ্যাঁ, আর আইরিশের মধ্যে হচ্ছে কি আছে? বৃত্তাকার অংশ আছে। আবার হচ্ছে কি আমাদের আইরিশের মধ্যে আবার আমরা দেখতে পাই যে বৃত্তাকার পেশি আছে, আবার অরিও পেশি আছে। সামনে আবার দেখবো সাসপেন্সরি লিগামেন্ট যেটা লেন্সকে ধরে রাখতেছে। ওকে, রেটিনা, রডকোষ আছে, কনকোষ আছে, অপটিক ডিস্ক বা অন্ধবিন্দু, ফোবিয়া সেন্ট্রালিস। ফোবিয়া সেন্ট্রালিসের চারদিকে থাকে হলো ম্যাকুলা লিউটিয়া, অপটিক স্নায়ু। সব পড়ে ফেলছি, তাই না? এখন আসো রডকোষ এবং কোনকোষ সম্পর্কে একটু জানি আর কি। হ্যাঁ, রডকোষ, রডকোষ, ওকে। তো রডকোষকে আমি যদি ইংলিশে লিখি, দেখো তো আমি এভাবে লিখবো না, রড সেল। তো এটার নাম কেন রড হইলো জানো? কারণ এটা হচ্ছে রডের মতো, ঠিক আছে, এটা দেখতে হলো রড শেপড। তাহলে এটা শেপটা কেমন? এটার আকৃতিটা হলো রডের মতো, রড শেপড, ঠিক আছে, রডের মতো নলাকার আকৃতি, রড শেপড, এই জন্য এটার নাম হয়েছে রডকোষ। এখন দেখো ওই ইংলিশ পড়তে এটা সুবিধা হয় কি, দেখো রড কি দিয়ে শেষ হয়েছে? ডি দিয়ে না? ডি দিয়ে হলো ডিম লাইট। আশা করি আর জীবনে ভুল হবে না। তো এটা কোনটা মৃদু আলো, কোনটা উজ্জ্বল আলো, তোমাদের প্রচুর ভুল হয়। এটা মনে রাখবা, কখনো ভুল হবে না। রড ডি দিয়ে শেষ, ডিম লাইট ডি দিয়ে শুরু। তাহলে ডিম লাইটে যেটা কাজ করবে সেটাকে বলবো আমরা রড কোষ, ঠিক আছে। তাহলে আমরা রাতের বেলায় দেখতে কোন কোষটা সহায়তা করে? রড কোষ সহায়তা করে। ধরো অন্ধকারে অস্বচ্ছ অবস্থায় যখন দেখতেছো, হ্যাঁ, তখন অস্বচ্ছ অবস্থায় যখন দেখতেছো তখন কি বিম্বটা সাদা কালো দেখি আমরা, নাকি আমরা কালারফুল দেখি? কালার কিন্তু খুব ভালো বোঝা যায় না। সো এই জন্য আমরা বলতে পারি যে রড কোষ যেটা আছে সেটা হচ্ছে সাদা কালো প্রতিবিম্ব তৈরি করে। মানে এখানে যে বিম্বটা তৈরি হবে সেটা সাদা কালো বিম্ব তৈরি হয়, ঠিক আছে। আবার খেয়াল করো, রডকোষ যেটা আছে, রডকোষ যেটা আছে সেটা হচ্ছে কি, যেহেতু মৃদু আলোতে কাজ করতেছে, কাজে এটার মানে আলোর প্রতি সংবেদনশীলতা বেশি হবে নাকি কম হবে? এটা অধিক আলোক সংবেদনশীল, ঠিক আছে। এটা অধিক মানে আলোক সংবেদনশীল, ঠিক আছে, অধিক আলোক সংবেদনশীল, ঠিক আছে, সংবেদনশীল মানে এর আলোর প্রতি সংবেদনশীলতা বেশি হবে, ঠিক আছে। বেশি হবে কেন? বেশি হবে এই কারণে যে এটা অল্প আলোতেই কি হইতে পারে? অল্প আলোতেই এটা দেখতে সহায়তা করে। এখন দেখো যেহেতু অল্প আলোতে দেখতে সহায়তা করতেছে, এদের সংখ্যাটা অনেক বেশি। এটা হচ্ছে 12 কোটির মতো হয়ে থাকে বা 12.5 কোটির মতো হয়ে থাকে। ওকে, এখন দেখো তো এটা সাধারণত এখানে আমরা এক ধরনের প্রোটিন দেখতে পাই বা এক ধরনের পিগমেন্ট দেখতে পাই। এই পিগমেন্টটাকে আমরা বলে থাকি হচ্ছে রোডোপসিন, ঠিক আছে। রড কোষের মধ্যে যে পিগমেন্ট থাকে আমরা ওই পিগমেন্টকে বলি হচ্ছে রোডোপসিন পিগমেন্ট। পিগমেন্ট মানে হচ্ছে কি? পিগমেন্ট মানে হচ্ছে যে একটা কালার আর কি। এটা রোডোপসিন কালার পিগমেন্ট। এই রোডোপসিন তৈরি করতে আমাদেরকে ভিটামিন এ হচ্ছে হেল্প করে থাকে। তাহলে রোডোপসিন তৈরি করতে কে সহায়তা করে? ভিটামিন এ। কাজেই কারো যদি ভিটামিন এর অভাব পড়ে, ভিটামিন এর অভাব পড়লে তার রডোপসিন তৈরি হবে না। রডোপসিন তৈরি না হলে তার রডকোষ তৈরি হবে না। রডকোষ তৈরি না হলে সে ডিম লাইটে বা মৃদু আলোতে দেখতে পারবে না, অর্থাৎ রাতের বেলায় দেখতে পারবে না। এই কারণে রডকোষের কোনো সমস্যা হলে আমরা ওই রোগকে বলে থাকি রাতকানা। ঠিক এই কারণেই বলা হয়ে থাকে যে আমাদের ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। শেষ। ওকে, দেখো দেখতে দেখো কিরকম। হ্যাঁ, এটা হলো রডের মতো, ঠিক আছে। এই যে রোডোপসিন বহনকারী ভেসিকেল আছে এখানে। ওকে, আর এটা হচ্ছে কি কোণের মতো। ওকে, এখন আসো কোন কোষ। কোন কোষ, ধরো পরীক্ষায় যদি প্রশ্ন আসে উজ্জ্বল আলোতে দেখতে সহায়তা করে কোন কোষ, প্রশ্নের মধ্যেই অ্যান্সার আছে। উজ্জ্বল আলোতে দেখতে সহায়তা করে আসলে কোন কোষ? কোন কোষ মানে এই কোন কোষ। ওকে, আচ্ছা। তো এটা তো দেখতে হচ্ছে কোণের মতো, কোন শেপড, ঠিক আছে। কোন, কোন মানে তো বুঝতে পারছে যে কোনাকুনি আর কি। হ্যাঁ, কোন শেপড। এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে কোন শেপড। কারণ এটা এটা উজ্জ্বল আলোতে কাজ করবে, উজ্জ্বল আলোতে কাজ করবে। এটা মনে রাখা যায়। দেখো
আমরা যখন কোন আইসক্রিম খাই সাধারণত কিন্তু রাতের বেলায় আইসক্রিম খাইতে কেউ পারমিট করে না, আলোতে রোদের মধ্যে আইসক্রিম খাইতে হয়, তাই না? তাহলে উজ্জ্বল আলোতেই আমরা আসলে কোন আইসক্রিম খাই, তো মনে রাখতে পারো কোন কোষ উজ্জ্বল আলোতে কাজ করে আর কি। যেহেতু উজ্জ্বল আলোতে কাজ করতেছে কাজে এটা হচ্ছে রঙিন প্রতিবিম্ব তৈরি করে, রঙিন প্রতিবিম্ব তৈরি করে, ঠিক আছে। কারণ রঙিন জিনিস অত বেশি কিন্তু ভালো না, এটা কম কম ভালো। এটা থাকে মাত্র 70 লক্ষ, এটা থাকে মাত্র হচ্ছে 70 লক্ষ, ঠিক আছে, এটা থাকে 70 লক্ষ। তাহলে এটার আলোক সংবেদনশীলতা কম, এটা কম আলোক সংবেদনশীল। যেহেতু এটা কম আলোক সংবেদনশীল এটা যেহেতু কম আলোক সংবেদনশীল এই কারণে এটা ধরো হচ্ছে তোমার রাতের বেলায় দেখতে পারে না, মানে এটা রাতের বেলায় বা মৃদু আলোতে এটা কার্যকর থাকে না আর কি, ঠিক আছে। তাহলে কোন কোষের যদি কারো অভাব হয় তাহলে কি তার কালার ব্লাইন্ডনেস হবে, ঠিক আছে, তার মানে হচ্ছে সে কালার আইডেন্টিফাই করতে পারবে না, ঠিক আছে। তো কোন কোষ কাকে বলি, রড কোষ কাকে বলি, কোন কোষের বৈশিষ্ট্য কি, রড কোষের বৈশিষ্ট্য কি, পড়া শেষ। ফোবিয়া সেন্ট্রালিস কি জিনিস, রেটিনার রেটিনার যেই বিন্দুতে রেটিনার যেই বিন্দুতে বা অক্ষিগোলকের কেন্দ্রীয় অক্ষ বরাবর রেটিনার যেই বিন্দুতে অক্ষিগোলকের কেন্দ্রীয় অক্ষ বরাবর রেটিনার যেই বিন্দুতে সর্বোৎকৃষ্ট প্রতিবিম্ব দেখা যায় সেই বিন্দুটিকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস। এইটিকে আমরা পীতবিন্দুও বলতে পারি, এখানে অধিক পরিমাণে কোন কোষ থাকে, ঠিক আছে। আর এই ফোবিয়া সেন্ট্রালিসের চারদিকের যে স্থানটি সেটিকে বলা হয় ম্যাকুলা লুটিয়া, ম্যাকুলা লুটিয়া, ঠিক আছে, সেটাকে বলা হয় ম্যাকুলা লুটিয়া। আর অপটিক ডিস্ক কি জিনিস, রেটিনার যেই অংশে অপটিক স্নায়ু যুক্ত হয়েছে সেই অংশকে বলা হয় অপটিক ডিস্ক। আর এই অপটিক ডিস্কে কোনো বিন্দু মানে বিম্ব তৈরি হয় না দেখে এটাকে বলা হয় অন্ধবিন্দু। এটা সিকিউ কোশ্চেনে আসে গ অথবা ঘতে আসে, হ্যাঁ। রড কোষ এবং কোন কোষের তুলনা, দেখো রড আকৃতির, এটা কোন আকৃতির, মৃদু আলো, এটা উজ্জ্বল আলো, 12 কোটি, এটা 70 লক্ষ, ঠিক আছে। আলোর প্রতি অধিক সংবেদনশীল, কম সংবেদনশীল, অনুজ্জ্বল আলোতে সাদা কালো, রঙিন, তীক্ষ্ণতা কম, তীক্ষ্ণতা বেশি, রোডোপসিন, আয়োডোপসিন, এটাতে ভিটামিন এ, ভিটামিন ই, এটা অন্যান্য বইতে আছে, মেইনলি ভিটামিন এই থাকে আর কি, ঠিক আছে। সমগ্র কোষে থাকে, ফোবিয়া সেন্ট্রালিসে রড কোষ নাই। কোন কোষ সমগ্র রেটিনায় থাকে, তবে ফোবিয়া সেন্ট্রালিসে সবচেয়ে বেশি আছে। রড কোষ একই ধরনের, হ্যাঁ, একই রড, ওকে। আচ্ছা, আর কোন কোষ হচ্ছে 3 ধরনের, যেহেতু আমরা জানি আমাদের প্রধান মূল মানে মূল বর্ণ বলা হয় 3টাকে, লাল, সবুজ আর নীল, ঠিক আছে, রেড, গ্রিন আর ব্লু, RGB বলি আমরা, ঠিক আছে, RGB, ঠিক আছে, RGB। আচ্ছা, বিশেষ নাম দেখে নিবা, রাতকানা বর্ণান্ধতা হয় এটা, ঠিক আছে, এটাকে বলছিলাম কালার ব্লাইন্ডনেস। বলো পারবা কিনা, আচ্ছা আগেরটা লিডার বোর্ড দেখাই নাই না, দেখে নাও। অনেকেই অ্যান্সার দিছো, ভেরি গুড, ঠিক আছে, নাম পড়বো না, সামনে পড়া শেষ করি, তাড়াতাড়ি ক্লাস শেষ করে তাড়াতাড়ি শেষ, ওকে ওকে। আচ্ছা, ফাতিহা জিজ্ঞাসা করছে ভাইয়া চোখ উঠে কেন, ভাই চোখ কোথায় উঠবে, এটা আমাদের প্রচলিত কথা, চোখ উঠা। চোখ উঠা মানে এটা হলো কনজাংটিভাইটিস, কনজাংটিভায় যদি কোনো প্রদাহ হয় সেটাকে বলা হয় চোখ উঠা, কনজাংটিভাইটিস, ঠিক আছে। আচ্ছা, সাজিদুর জিজ্ঞাসা করছে আপনার চেম্বার কোথায়, ঢাকার বাইরে। ঠিক আছে, আহ, পড়তে থাকো, জানাই দিব যখন চেম্বার দরকার হবে, জানাই দিব, অসুবিধা নেই। ফেরদাউস কি জানি একটা কোশ্চেন করছে, ও বলছে কোকের অগন কত, আমি বুঝি নাই তোমার কথা, হ্যাঁ। আচ্ছা, রিফা বলছে ঘুম পাইছে, ঘুমায় নাও, পরে ক্লাস করো, অসুবিধা নেই। লোয়া লোয়া, হ্যাঁ, লোয়া লোয়া চোখে আসে, ঠিক আছে, লোয়া লোয়া চোখে আসে। আচ্ছা, আশিস জিজ্ঞাসা করছে ভিটামিন ই বইয়ে নাই, আমাদের আলিম স্যারের বইয়ে আছে যেখানে ভিটামিন ইও থাকে, আজমল স্যারের বই, হাজারি স্যারের বইও কিন্তু এখানে এই মানে রেটিনল নিয়ে কথাবার্তা আছে, অর্গানিকের এখানে দেখবা সিস্টান্স সমানো যেখানে আছে না ওখানে আছে। ঠিক আছে, চলো সামনের দিকে আগে, এগুলো তোমরা পারবা, তাহলে এই কুইজটা অ্যান্সার করো, হ্যাঁ, কুইজ নাম্বার 2, আমি কুইজ নাম্বার 2টা দেই, তোমরা উত্তর করো, ঝটপট উত্তর করবা, ঠিক আছে। রডকোষ, এটা যশোর বোর্ড 19 সালে আসছে। ভুল কইরো না, ভুল কইরো না। আহারে, এই যে এখানে আমি যে লিখে লিখে পড়াইলাম এতক্ষণ, এর মধ্যেই আছে অধিক আলোক সংবেদনশীল, এটা যে কতজন ভুল করতেছো, হ্যাঁ। তাহলে দেখো, রডপসিন পদার্থ আছে, এটা সত্য কথা, ট্রু। আলোর প্রতি অধিক সংবেদনশীল, সত্য কথা, ট্রু। রাতের দর্শনে ব্যবহৃত হয়, রতে রাত, রতে রোড, ঠিক আছে, এভাবেও তো মনে রাখতে পারো নাকি। আচ্ছা, তাহলে সবগুলাই কারেক্ট, তাহলে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওকে, ডান। রড মানে রাত, হ্যাঁ, আবার রতেই রাহাত ভাই, ঠিক আছে।
ওকে, এবারে আসো লেন্স। এটা স্বচ্ছ, স্থিতিস্থাপক, দ্বিউত্তল, পইড়া ফেলছি, নিউক্লিয়াসবিহীন, রক্ত সরবরাহ নাই, সব পড়া শেষ। এখানে নির্দিষ্ট অংশে আলো প্রতিসরিত হয়, নির্দিষ্ট অংশে আলো প্রতিসরিত হয়, রেটিনার রেটিনার নির্দিষ্ট অংশে প্রতিফলিত হয়, এটা ঠিক আছে। লেন্সের মাধ্যমে যেটা প্রতিসরিত হলো, লেন্সে হয় প্রতিসরণ, কিন্তু এটা রেটিনায় গিয়ে বিম্ব তৈরি করছে। প্রকোষ্ঠ, অগ্র পশ্চাৎ ভিট্রিয়াস, পড়া শেষ। তাহলে দেখো অ্যাকুয়াস হিউমারের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা এই কুইজটা শেষ করে এটা দেখাই, তারপরে আমরা ওটা দিই, ঠিক আছে? অ্যাকুয়াস হিউমারের ক্ষেত্রে কোনটি সঠিক বলো? দিনাজপুর বোর্ড 19 আসছে। আচ্ছা ফেরদৌস বলছিল চোখের ওজন কত? ওজন ফেরদৌস ওজন ভর ওজন এগুলা তো আসলে ইম্পর্টেন্ট কিছু না, খুব অল্পই ওজন আর কি। আচ্ছা বর্ণ জিজ্ঞাসা করছে যে ফিগার যদি আমরা আঁকি, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ তোমরা অ্যান্সার করো, আমি ওর কোশ্চেনের অ্যান্সারটা দিই। আমরা যখন ফিগার আঁকি তখন লেভেলিং কি রাইট সাইডেই করতে হবে কিনা? রাইট সাইডে ফিগারিং করা মানে মানে তোমার ফিগারের রাইট সাইডে হচ্ছে লেভেলিং করাটা একটা আদব, বুঝতে পারছো? আদব মানে কি? এটা লিখতে পারলে বা দিতে পারলে ভালো, জিনিসটা দেখতে সুন্দর লাগে, চেষ্টা করবা সবকিছু রাইট সাইডে দেওয়ার জন্য। কিন্তু যদি বড় অনেক অনেক বড় বা হিজিবিজি যদি জিনিসপত্র হয়, ধরো অনেক কিছু লেভেলিং করতে হচ্ছে, সবকিছুকে রাইট সাইডে নিতে গেলে ঝামেলা হয়ে যায়, হয়ে ওঠে না, তো সেই ক্ষেত্রে তোমরা লেফট সাইডে কিছু করতে পারো বা কিছু দিতে পারো আর কি, অসুবিধা নাই। চেষ্টা করবা রাইট সাইডে দেওয়ার জন্য, না হইলে একান্ত না হইলে তুমি লেফটেও দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হলো যেই স্নায়ুগুলা পিপিলকে সংকোচন করতেছে, এরা উপরে গিয়ে একে অপরের সাথে কানেক্টেড। উপরে মানে হচ্ছে ব্রেইনের মধ্যে, ঠিক আছে? উপরে মানে হচ্ছে ব্রেইনের মধ্যে, ঠিক আছে? বর্ষণ, লেন্সকে আমরা কন্ট্রোল করতে পারি, আমরা লেন্সকে কিছু কিছু জায়গায় কন্ট্রোল করতে পারি। এখন দেখো আমাদের দুই ধরনের পেশি আছে, এক্সট্রিনজিক আর হলো ইনট্রিনজিক। যেগুলা ইনট্রিনজিক পেশি, এই পেশিগুলা আমাদের হচ্ছে মসৃণ পেশি হয়ে থাকে। মসৃণ মসৃণ পেশি হয়ে থাকে। মসৃণ পেশি মানে কি? এরা আমাদের ঐচ্ছিক পেশি না, অনৈচ্ছিক পেশি। আর যেগুলা এক্সট্রিনজিক, এগুলা অমসৃণ পেশি, এগুলা অমসৃণ পেশি বা এগুলা হলো ঐচ্ছিক। এগুলা ঐচ্ছিক দেখেই তোমরা পরীক্ষার সময় যে চোখ ঘুরায় ঘুরায় একজন আরেকজনেরটা দেখা দেখি করতে পারো আর কি, ঠিক আছে? তাহলে এই যে এক্সট্রিনজিক পেশির মধ্যে কি আছে? 4টা রেকটাস আছে, 2টা অবলিক পেশি আছে, ঠিক আছে? এই যে দেখো পেশিগুলা হচ্ছে এটা, 4টা রেকটাস আছে আর 2টা আছে হচ্ছে অবলিক পেশি। তো এই পেশিগুলা কিভাবে কাজ করে? এটা এক চোখ দিয়ে কাজ করতে হয়। ধরো আমি এক চোখ ঢাকলাম, ঠিক আছে? এটা এক চোখ দিয়ে বুঝতে সুবিধা হবে। ধরো আমি আমার মাথাটাকে ঠিক রেখে, মাথাটাকে সোজা রেখে আমি কি করব? এই কলমটা আমার যেদিকে যাবে আমি চোখটাকে ওই দিকে নিব। এই যে দেখো কলমকে আমি চোখ ফলো করাচ্ছি, তাহলে এখন আমার এই চোখের ডান চোখের আমার যেই পেশিটা কাজ করলো সেই পেশিটার নাম হলো ল্যাটারাল রেকটাস। তার মানে হচ্ছে কোনো মানে দূরে, মানে চোখ থেকে দূরের দিকে যদি আমি মানে পাশে যদি আমি চোখকে পরিবর্তন করতে চাই বা যদি ঘুরাইতে চাই, তখন আমার হচ্ছে যেই পেশিটা কাজ করবে তার নাম ল্যাটারাল রেকটাস। আমাদের বডির অক্ষগুলা তোমরা একটু জানো, এই বডির ভেতরের দিকে যদি আমরা আনতে চাই এটাকে বলা হয় মিডিয়াল, ভেতরের দিককে বলা হয় মিডিয়াল, বাইরের দিককে বলা হয় ল্যাটারাল। তাহলে আমি যদি চোখকে বাইরের দিকে ঘুরাইতে চাই, বাইরের দিকে ঘুরাইতে চাইলে আমার কোন পেশি কাজ করবে? ল্যাটারাল রেকটাস। এন্ড এখন আমাদের যেহেতু দুই চোখ একসাথে ঘুরে, এই কারণে দেখো যখন আমি জিনিসটা এদিকে নিব, ডান চোখের ল্যাটারাল রেকটাস কাজ করতেছে কিন্তু বাম চোখের মিডিয়াল রেকটাস কাজ করতেছে, এই জন্য আমি এই চোখটা ধরে নিছি, বুঝতে পারছো? যাতে করে আমাদের তোমরা তো নাহলে প্রশ্ন করবা যে ভাই এই চোখে কি হইলো, এটা বাদ, এক চোখ দিয়ে চিন্তা করো। যখন আমি এটাকে এদিকে নিচ্ছি, বাইরের দিকে ঘোরাচ্ছি, তখন আমাদের ল্যাটারাল রেকটাস কাজ করতেছে। আবার যখন এটাকে ভেতরের দিকে নিয়ে যাচ্ছি, মিডিয়াল রেকটাস কাজ করতেছে। আবার এই নিউট্রাল পজিশনে আনলাম, উপরের দিকে নিলাম, ঠিক আছে, তখন আমার সুপিরিয়র রেকটাস কাজ করতেছে। নিচের দিকে নিলাম, তখন আমার ইনফেরিয়র রেকটাস কাজ করতেছে। তার মানে হচ্ছে এই রেকটাস পেশিগুলার নাম কেন রেকটাস হয়েছে সেটা যদি জানো, কারণ এটা দেখতে রেক্টেঙ্গুলার শেপ, রেক্টেঙ্গুলার শেপ মানে আয়তক্ষেত্রের মতো দেখতে, আয়তাকার দেখতে। তাহলে মিডিয়াল রেকটাস হচ্ছে চোখকে হচ্ছে ভেতরের দিকে, হ্যাঁ চোখকে কোন দিকে নিয়ে যায়? ভেতরের দিকে। চোখকে হচ্ছে কোন দিকে নিয়ে যায়? দেহের ভেতরের দিকে নিয়ে যায়। ল্যাটারাল রেকটাস হচ্ছে কোন দিকে নিয়ে যায় ভাইয়া? বাইরের দিকে নিয়ে যায়। ল্যাটারাল রেকটাস হলো বাইরের দিকে, ঠিক আছে? ল্যাটারাল রেকটাস হলো বাইরের দিকে। সুপিরিয়র রেকটাস হলো উপরের দিকে, সুপিরিয়র রেকটাস হলো উপরের দিকে, ঠিক আছে? সুপিরিয়র রেকটাস হলো উপরের দিকে। আর ইনফেরিয়র মানে হলো নিচে, তাহলে ইনফেরিয়র রেকটাস হলো নিচের দিকে, নিচের দিকে, ঠিক আছে? ইনফেরিয়র রেকটাস হলো নিচের দিকে। আর সুপিরিয়র অবলিক আর ইনফেরিয়র অবলিক এরা উল্টাটা হয়।
সুপিরিয়র অবলিক নামে সুপিরিয়র, বাট এটা চোখকে নিচের দিকে ঘোরায়। এন্ড কিসের অক্ষের সাপেক্ষে? অপটিক নার্ভের অক্ষের সাপেক্ষে নিচের দিকে ঘোরায়, বা অপটিক স্নায়ুর সাপেক্ষে নিচের দিকে ঘোরায়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বললাম যে নিচের দিকে, নিচের দিকে। ঠিক আছে, এটা চোখের অক্ষ বরাবর না, অপটিক স্নায়ুর অক্ষ বরাবর নিচের দিকে ঘোরায়। আর ইনফেরিয়রটা হলো উপরের দিকে, ইনফেরিয়র অবলিক। নর্মালি দেখো, নর্মালি যেগুলা রেকটাস পেশি, নাম যা ওই মিডিয়াল, মিডিয়াল মানে ভেতরে, ভেতরের দিকে, ল্যাটারাল মানে বাইরে, বাইরের দিকে, সুপিরিয়র মানে উপরে, উপরের দিকে, ইনফেরিয়র মানে নিচে, নিচের দিকে। রেকটাস গুলা ভালো, রেকটাসে কোনো প্রবলেম নাই, কিন্তু অবলিক গুলা উল্টা ঘোরায়, অবলিক গুলা উল্টা ঘোরায়। ঠিক আছে, সুপিরিয়র অবলিক ওর কাজ হলো চোখকে নিচের দিকে ঘোরানো, আর ইনফেরিয়র অবলিক ওর কাজ হলো চোখকে উপরের দিকে ঘোরানো। বুঝতে পারলা? ওকে, গত ক্লাসে একটা জিনিস শিখাই দিয়েছিলাম, এই পেশিগুলোর মধ্যে কোন স্নায়ু এদেরকে ধরো হচ্ছে নিয়ন্ত্রণ করে, কোন স্নায়ু নিয়ন্ত্রণ করে। আমরা এরকম একটা নেমোনিক পড়াইছিলাম তোমাদেরকে, মনে করে দেখো। সো ফোর LR6 অল আর 3। ঠিক আছে, তো 4 মানে কি? 4 মানে হচ্ছে এটা ট্রক্লিয়ার, এটা হলো ট্রক্লিয়ার, ট্রক্লিয়ার স্নায়ু, ট্রক্লিয়ার, ট্রক্লিয়ার যে স্নায়ু আছে, ঠিক আছে, ট্রক্লিয়ার যে স্নায়ু আছে বা ট্রক্লিয়ার যে নার্ভ আছে, এটাকে আমরা বলি চতুর্থ করটিক স্নায়ু। হ্যাঁ, LR6, 6 মানে হচ্ছে এটা অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স। ঠিক আছে, আর অল আর 3, 3 মানে এটা অকুলোমোটর, অকুলোমোটর। ঠিক আছে, এটা অকুলোমোটর। এখন খেয়াল করো, তাহলে সো ফোর, সো মানে সুপিরিয়র অবলিক, সুপিরিয়র অবলিক হচ্ছে 4 নাম্বার করোটিক স্নায়ু দিয়ে সাপ্লাই পায়। ল্যাটারাল রেকটাস LR, LR মানে ল্যাটারাল রেকটাস, ল্যাটারাল রেকটাস হচ্ছে 6 নাম্বার দিয়ে সাপ্লাই পায়, বাকি সবগুলা 3। তাহলে মিডিয়াল রেকটাসে কোন স্নায়ু স্নায়ু সরবরাহ কে করে? অকুলোমোটর। সুপিরিয়র রেকটাসে কে করে? অকুলোমোটর। ইনফেরিয়র রেকটাসে কে করে? অকুলোমোটর। ইনফেরিয়র অবলোকে কে করে? অকুলোমোটর। ঠিক আছে, ওকে। আচ্ছা, তানু বলছে উল্টা দিকে বুঝি নাই। উল্টা দিকে কোনটা বুঝো নাই রে? কোনটা বুঝো নাই? দুই চোখ একসাথে ডিফারেন্ট দিকে নেওয়া যায় না, দুই চোখ একসাথে ডিফারেন্ট দিকে নেওয়া যায় না, কারণ হলো আমাদের চোখ একটা আরেকটার সাথে কিন্তু কানেক্টেড, এবং নার্ভ গুলা উপরের দিকে হচ্ছে কানেক্টেড, এই কারণে দুই চোখ একদিকে মানে নেওয়া যায় না। এন্ড কেউ কেউ পারে, তাদের হচ্ছে কি মাসেলে বা পেশিতে সমস্যা আছে, বুঝতে পারছো, এই জন্য। ঠিক আছে, ঠিক আছে। আতিয়ার জিজ্ঞাসা করছে রেক্টার যেহেতু উপর নিচে কাজ করে, অবলিক আলাদা থাকে কেন? অক্ষ বরাবর, এই যে অবলিকের অক্ষটা কেমন হয়, ধরো আমি তো চোখকে এভাবে এভাবে নিচ্ছি, এগুলো হলো রেকটাসের কাজ, হ্যাঁ, সোজা নিয়ে গেলাম, কিন্তু ধরো এই যে আমি এরকম ঘোরালাম, এরকম ঘোরালাম, তখন অবলিক কাজ করবে। এই যে দেখো নিচের দিকে ঘোরাচ্ছি না, তাহলে সুপিরিয়র অবলিক কাজ করতেছে, নিচের দিকে ঘোরাচ্ছি, সুপিরিয়র অবলিক কাজ করতেছে, এই যে ঘোরার, এটা হলো অক্ষরটা চেঞ্জ করলাম আর কি। ঠিক আছে, টেরা চোখ কেন হয়? মাসেলের সমস্যার কারণে হয়। হ্যাঁ, কোনো একটা মাসেল তার মানে কানেক্টেড থাকে না, বা রিল্যাক্স হয়ে যায়, বা কাটা পড়ে যায়, এটা জন্মগত ত্রুটির কারণেও হতে পারে। ঠিক আছে, জন্মগত ত্রুটির কারণে এটা হয়ে থাকে। ধরো কারো যদি এই টেরা চোখ হয়ে থাকে, এই স্নায়ুতে যদি সমস্যা থাকে, ধরো কারো যদি এই ট্রক্লিয়ার স্নায়ু নষ্ট হয়ে যায় কোনো কারণে, যদি টকলিয়ার স্নায়ু নষ্ট হয়ে যায়, তার সুপিরিয়র অবলিক কি নিচের দিকে ঘুরায় না, তো এটা চোখটা তখন উপর দিকে ঘুরে থাকবে, নিচের দিকে তো ঘুরতে পারবে না, ও তখন উপর দিকে ঘুরে থাকবে, এটা দেখতে মানুষকে ভয়ঙ্কর লাগবে, এই কারণে এটাকে বলা হয় প্যাথেটিক স্নায়ু। বুঝতে পারছো? আর টেরা চোখ সাধারণত হয় হচ্ছে এই যে তোমার ল্যাটারাল রেকটাস, এটাতে সমস্যার জন্য 6 নাম্বার স্নায়ু যেটা আছে, 6 নাম্বার স্নায়ু যখন কাজ না করে, তখন ল্যাটারাল রেকটাস, চোখ হচ্ছে বাইরের দিকে আসতে পারে না, তখন চোখ হচ্ছে এই সামনের দিকে থাকে। অথবা কারো 3 নাম্বার স্নায়ুতে যদি সমস্যা থাকে, ধরো হচ্ছে এই মিডিয়াল রেকটাসের সমস্যা, তখন চোখ বাইরের দিকে থাকে, হ্যাঁ, ভেতরের দিকে আসতে পারে না। ঠিক আছে, এই জন্য আশা করি বুঝতে পারছো। তাইলে 4 নাম্বার কুইজটা দেখো, কোন রেকটাস পেশি অক্ষিগোলককে উপরের দিকে ঘুরতে সহায়তা করে? এটাও দেখো ঢাকা বোর্ডের প্রশ্ন, হ্যাঁ, ঢাকা বোর্ডের প্রশ্ন, ঢাকা বোর্ডের এটা কত নাম্বার কুইজ? 4 নাম্বার কুইজ। ওকে, মজা লাগে এগুলা পড়তে না? বায়োলজি পড়তে আসলে ভালোই লাগে, তোমরা খালি খালি বায়োলজির বদনাম করো। ব্রেনের অক্সিপিটাল লোবে সমস্যা হলে চোখের দৃষ্টি চলে যায়, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে কি, আরো কিছু কারণ আছে, কিছু টিউমার হলে চোখের দৃষ্টি চলে যেতে পারে, ওইটা আলাদা হিসেব। অক্সিপিটাল পেছন পেছন পেছন, গত ক্লাসে পড়াইছি। ঠিক আছে, এটা কোনটা হবে? উপর দিকে সুপিরিয়র রেকটাস। হ্যাঁ, 3 নাম্বার যারা দিছো কনগ্রাচুলেশনস, লিডার বোর্ড দেখে নাও।
অনেকেই ভালো করছো। দেখো আমরা চোখের গ্রন্থিকে বলি হামলা, মানব চক্ষুর উপর হামলা, মানব চক্ষুর উপর হামলা। ঠিক আছে, হামলা মানে কি? হাতে হলো হার্ডেরিয়ান গ্রন্থি, ঠিক আছে, মতে হলো মিবোমিয়ান গ্রন্থি, ঠিক আছে, লাতে হলো ল্যাক্রিমাল গ্রন্থি। এটাকে বলা হয় অশ্রু গ্রন্থি। এটার থেকে যে ক্ষরণ হয় এটাকে বলা হয় অশ্রু ক্ষরণ হয়। হ্যাঁ, মানে এটা থেকে অশ্রু আসে, ঠিক আছে, অশ্রু, অশ্রু, ওকে, অশ্রু, এটা অশ্রু গ্রন্থি। আর হার্ডেরিয়ান আর মেবোমিয়ান গ্রন্থি যেটা, এগুলো হলো তৈলাক্ত ক্ষরণ করে, ঠিক আছে, তৈলাক্ত বস্তু, ঠিক আছে, তৈলাক্ত বস্তু বা তৈলাক্ত পদার্থ ক্ষরণ করে। এই যে আমাদের চোখে দেখবা ঘুম থেকে ওঠার পর চোখ আঠা আঠা হয়ে থাকে না, এটা এই যে এই হার্ডেরিয়ান আর মেবোমিয়ান গ্রন্থির কারণে হয়ে থাকে। ঠিক আছে, হার্ডেরিয়ান আর মেবোমিয়ান গ্রন্থি, নামগুলা পড়লেই চলবে, নামগুলা পড়লেই চলবে আর কি। ঠিক আছে, ওকে, আচ্ছা। তাহলে এখন এতক্ষণ যা যা পড়লাম সবকিছুর একটা সামারি এখানে দেওয়া আছে, নিজেরা পড়ে নিও। এখন আসো প্রতিবিম্ব কিভাবে গঠন হয় আমরা সেটা পড়ি। একটা প্রতিবিম্ব কিভাবে গঠন হয়, ঠিক আছে। তাহলে আমরা পড়লাম হচ্ছে প্রতিবিম্ব গঠনের নিয়ম। এটা মাঝে মাঝেই পরীক্ষায় আসে, ছবি দিবা, যদি পরীক্ষায় আসে এরকম একটা ছবি আঁকবা, ঠিক আছে। আলোক রশ্মি, আমাদের যেই আলোক রশ্মি যেটা থাকে আর কি, হ্যাঁ, আমাদের যে আলোক রশ্মি থাকে আর কি, ঠিক আছে, আমাদের যে আলোক রশ্মি থাকবে, আমরা এখানে চেষ্টা করব হচ্ছে আলোক রশ্মি কিভাবে প্রতিসরণ মাধ্যমগুলাকে অতিক্রম করতেছে সেগুলা দেখানোর জন্য। তাহলে আলোক রশ্মি কি করতেছে? আগে সায়েন্টিস্টদের একটা ধারণা ছিল কি চোখ থেকে আলো বের হয়, কিন্তু এটা তো ঠিক না, ঠিক আছে। চোখের মেকানিজমকে ব্যবহার করেই ক্যামেরা বানানো হয়েছে, ঠিক আছে। দেখো আলোক রশ্মি যে কোনো একটা অবজেক্ট বা যে কোনো একটা বস্তু থেকে, তাহলে আলোক রশ্মি যে কোনো একটা অবজেক্ট বা বস্তু থেকে কর্নিয়াতে আসে, ঠিক আছে, কর্নিয়াতে প্রতিসরিত হয়, ঠিক আছে, কর্নিয়াতে প্রতিসরিত হয়, ঠিক আছে, প্রতিসরণ হয়, কর্নিয়াতে প্রতিসরণ হয় বা প্রতিসরিত হয়, ঠিক আছে, কর্নিয়াতে প্রতিসরণ হয়। কর্নিয়াতে প্রতিসরণ হওয়ার পর অন্যান্য যে প্রতিসরণ মাধ্যম আছে সেই মাধ্যমগুলো অতিক্রম করে, অন্যান্য প্রতিসরণ মাধ্যম অতিক্রম করে, অন্যান্য প্রতিসরণ মাধ্যম অতিক্রম করে। অন্যান্য প্রতিসরণ মাধ্যম কি আছে ভাই? অন্যান্য প্রতিসরণ মাধ্যম অতিক্রম করে, অন্যান্য প্রতিসরণ মাধ্যম অতিক্রম করে, ঠিক আছে। অন্যান্য প্রতিসরণ মাধ্যম কি আছে? অন্যান্য প্রতিসরণ মাধ্যমের মধ্যে আছে হচ্ছে এই যে অ্যাকুয়াস হিউমার, ঠিক আছে, অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার এটা আর কি, হ্যাঁ, এই অ্যাকুয়াস হিউমার আছে। বা ধরো আর যা যা থাকার কথা আর কি, এখানে বিভিন্ন পদার্থ, ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সিক্রেশন, এগুলো সব মিলে প্রতিসরণ মাধ্যমগুলোকে অতিক্রম করতেছে। অতিক্রম করার পরে পিউপিল দ্বারা, ঠিক আছে, পিউপিলের মাধ্যমে বা পিউপিলের মাধ্যমে লেন্সে আপতিত হয়, লেন্সে আপতিত হয়, আপতিত হয়। যখন লেন্সে আপতিত হয়, লেন্স থেকে দেখো ভিট্রিয়াস প্রকোষ্ঠ হয়ে, লেন্স থেকে ভিট্রিয়াস প্রকোষ্ঠ হয়ে রেটিনাতে যায়, বিম্ব গঠন করে, রেটিনায় বিম্ব গঠন করে, বিম্ব গঠন করে, রেটিনায় বিম্ব গঠন করে, ঠিক আছে। তাহলে রেটিনাতে কি করলো? বিম্ব গঠন করলো। কারণ এই যে রেটিনাতে যে বিম্বটা গঠন করে, এই বিম্বটা কিরকম হয়? এই বিম্বটা হচ্ছে খাটো, মানে একটা বাস্তব বিম্ব তৈরি হয়, খাটো এবং উল্টা হয়, খাটো এবং উল্টা হয়। তো এটা যখন আমাদের অপটিক স্নায়ুর মাধ্যমে এই ইনফরমেশনটা, একটা স্নায়ু উদ্দীপনা তৈরি করে, খাটো এবং উল্টা বিম্ব তৈরি হয়, এবং এটা একটা স্নায়ু উদ্দীপনা তৈরি করে। গত ক্লাসে যেরকম পড়াইছি না উদ্দীপনা, এরকম একটা উদ্দীপনা তৈরি করে। এই উদ্দীপনাটা অপটিক স্নায়ুর সাহায্যে, অপটিক স্নায়ুর সাহায্যে, অপটিক স্নায়ুর সাহায্যে ভিজুয়াল কর্টেক্স, অপটিক স্নায়ুর সাহায্যে কোথায় যাবে? ভিজুয়াল কর্টেক্সে যাবে। অপটিক স্নায়ুর সাহায্যে ভিজুয়াল কর্টেক্স, ভিজুয়াল কর্টেক্স মানে কি? ওই যে অক্সিপিটাল লোব পড়াইছিলাম না কালকে, অক্সিপিটাল লোবের যে অংশে যাবে সেটাকে বলি আমরা ভিজুয়াল কর্টেক্স, ভিজুয়াল কর্টেক্সে প্রেরণ করে। ওই ভিজুয়াল কর্টেক্স আমাদেরকে বুঝায় দেয় যে এটা আসলে উল্টা না, জিনিসটা আসলে সোজা। মানে এটা তখন দেখি, কেন আমি ডাবল দেখি? কারণ আমার দুই চোখে দুই রকম পাওয়ার ব্যবহার করতে হয়, মানে দুই চশমার দুই পাশে দুই রকম পাওয়ার, হ্যাঁ। বেশি কম হলে, বেশি কম হলে এই চোখে একটা বিম্ব হচ্ছে, এই চোখে একটা বিম্ব হচ্ছে, ওই যে দুইটা বিম্ব রেটিনার একই জায়গায় তৈরি হচ্ছে না। একই জায়গায় তৈরি না হলে ব্রেন এটাকে প্রসেস করতে পারে না এক বস্তু হিসেবে। আমি চশমা খুলে ফেললেই প্রত্যেকটা জিনিস ডাবল ডাবল দেখতেছি, ঠিক আছে। সো আল্লাহর রহমত দেখো, হ্যাঁ,
আবার আমাদেরকে এই দৃষ্টিটা এত সুন্দরভাবে সুস্থ অবস্থায় যখন আমরা দেখি, ডাবল কিন্তু দেখি না, একটাই দেখি। আবার যারা আমরা অসুস্থ হয়ে গেছি বা ধরো চোখে সমস্যা হয়ে গেছে, তাদের রিমেডির জন্য চশমাও চলে আসছে। ওকে, এখন আসি অনেকের প্রশ্ন, ভাই আপনি চশমা কেন পরেন? আমি চশমা কেন পরি? চোখের দৃষ্টির ত্রুটি হয়। তাহলে চোখের যে দৃষ্টির ত্রুটির প্রধান দুইটা, মানে ফিজিক্সে পড়ায় তোমাদেরকে, যাই হোক আমরাও পড়ি। দৃষ্টির ত্রুটি প্রধান দুই প্রকার, তিন প্রকার হয় অ্যাকচুয়ালি, বাট তোমাদের জন্য দুই প্রকার। একটা হলো মায়োপিয়া, একটা হলো হাইপারমেট্রোপিয়া। একটা হলো মায়োপিয়া, একটা হলো হাইপার মেট্রোপিয়া। মায়োপিয়া মানে কি? মায়োপিয়া মানে হচ্ছে যারা কিনা দূরের বস্তু দেখতে অক্ষম, দূরের বস্তু দর্শনে সমস্যা, দূরের বস্তু দর্শনে সমস্যা। আর হাইপার মেট্রোপিয়া মানে হচ্ছে যাদের কাছের বস্তু দর্শনে সমস্যা, কাছের বস্তু দর্শনে, যারা কাছে দেখতে পারে না, বয়স্ক মানুষরা যার দ্বারা কাছে দেখতে পারে না। ঠিক আছে, ঠিক আছে, আমরা যারা আছি আমরা কাছে দেখতে পারি কিন্তু দূরে দেখতে পারি না, চশমা খুলে ফেলে দূরে দেখতে পারি না। যারা বয়স্ক মানুষ আছে দূরে ঠিকই দেখতে পারে কিন্তু কাছে দেখতে পারে না। ঠিক আছে, কাছে দেখতে পারে না, তাহলে কাছের বস্তু দর্শনে সমস্যা। ঠিক আছে, তাহলে মায়োপিয়া যাদের হয় তাদের কি হয়, ঘটনাটা কি হয় দেখো। মায়োপিয়া যাদের হয় তাদের হচ্ছে চোখের লেন্স, মানে যেই অক্ষিগোলক যেটা হয় এটা না বড় হয়ে যায়। তাহলে অক্ষিগোলকটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই যে অক্ষিগোলকটা বড় হয়ে গেছে, এই জন্য দেখা যায় অনেক দূর থেকে যখন একটা বিম্ব আসছে, অনেক দূর থেকে যখন একটা বিম্ব আসছে, তখন এই বিম্বটা ধরো হচ্ছে এই বিম্বটা হচ্ছে চোখের সামনে, মানে আমাদের যেটাকে বলি আমরা রেটিনা, রেটিনার সামনে হচ্ছে এখানে প্রতিবিম্ব তৈরি করতেছে, এই সামনে এসে প্রতিবিম্ব তৈরি করতেছে। ঠিক আছে, কারণ লেন্সটা বড় হয়ে গেছে। তো যখন সামনে এসে প্রতিবিম্ব তৈরি করতেছে তখন আমরা এটাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছি না। তখন যদি আমরা এখানে একটা অবতল লেন্স ব্যবহার করি, তখন যদি আমরা এখানে একটা অবতল লেন্স ব্যবহার করি, এই অবতল লেন্স ব্যবহার করলে, অবতল লেন্সকে আমরা কি বলি ভাইয়া, অভিসারী লেন্স, তাই না? অবতল লেন্সকে বলা হয় কি, অভিসারী লেন্স। এই অভিসারী লেন্স কি করতেছে, ও আলোক রশ্মিকে দূরে সরাই দিচ্ছে, অভিসরণ করে দিচ্ছে। তো আলটিমেটলি এটা দূরে গিয়ে বিম্বটা তৈরি হচ্ছে, মানে রেটিনার যেখানে পড়ার কথা ওইখানে গিয়ে বিম্বটা তৈরি হচ্ছে, তখন আমরা ঠিকঠাক দেখতে পারতেছি। ঠিক আছে, আবার যারা কিনা হাইপারমেট্রোপিয়া, এরা কাছের বস্তু দর্শনের সমস্যা। কেন এদের কাছের বস্তু দর্শনের সমস্যা সেটা যদি দেখো, ধরো এদের আইবলটা এরকম আছে, আইবলটা এরকম আছে, ধরো এই কাছের বস্তু এখান থেকে যখন এখান থেকে গেছে, তো এটা দূরে গিয়ে পড়তেছে বিম্বটা। তো দূরে গিয়ে যেন না পড়ে সেজন্য আমরা এখানে কি দেই, আমরা এখানে উত্তল লেন্স ব্যবহার করি। তো উত্তল লেন্স ব্যবহার করলে দেখা যায় কি, এই উত্তল লেন্স ব্যবহার করলে দেখা যায় কি, এখান থেকে এটা এরকম মানে এটাকে বলি আমরা হচ্ছে অভিসারী। হ্যাঁ, এটা অভিসারী লেন্স, এটা অপসারী লেন্স, এটা অভিসারী লেন্স। ঠিক আছে, এই যে নির্দিষ্ট জায়গায় এসে বিম্বটা পড়তেছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের হলো মায়োপিয়া। মায়োপিয়া কোথায়, মায়োপিয়াতে সমস্যা কি, দূরের বস্তু দর্শনের সমস্যা। তাহলে মায়োপিয়াতে কারেক্টেড আমরা কি করব, কোন লেন্স দিয়ে করব, অবতল লেন্স, অবতল লেন্স। আর হাইপারমেট্রোপিয়াতে কি দিয়ে করব আমরা, উত্তল লেন্স। হাইপারমেট্রোপিয়াতে আমরা করব উত্তল লেন্স দিয়ে। ঠিক আছে, ওকে ডান। অনেক কিছু পড়ে ফেলছি, একদম চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বানাই দিছি এক একজনকে। দেখো কোনটা অক্ষিগোলকের অংশ, লেন্স এবং প্রকোষ্ঠ অক্ষিগোলকের অংশ, অক্ষিকোটর অংশ না, তাহলে 2-3 কারেক্ট, অপশন সি। নেক্সট ওয়ান, মানুষের 12 জোড়া করটিক স্নায়ুর মধ্যে 2 নম্বর স্নায়ু বিশেষ অঙ্গে গমন করেছে, 3টি স্তর দিয়ে গঠিত হলে ভেতরের স্তরটি 2টি বিশেষ ধরনের কোষ দিয়ে তৈরি হয়েছে। একদম সহজ। উদ্দীপকে উল্লেখিত বিশেষ অঙ্গটি হলো চক্ষু অথবা চোখ, যাই বলো না কেন। লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করতে হবে, যেটা আমরা পড়েছি। 2টি কোষ মানে রড কোষ এবং কোন কোষের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ পড়েছি, ঢাকা বোর্ড 19-এ আসছে, খুবই চমৎকার কোশ্চেন। হ্যাঁ, আসে। এ চিহ্নিত অংশের সংকোচন প্রসারণে বি এর ভূমিকা কি? এ মানে কি, এ মানে হচ্ছে পিউপিল, পিউপিল সংকোচন প্রসারণে আইরিশের ভূমিকা। ওই যে এ মানে হচ্ছে, এটা আগে আইডেন্টিফাই করে নিতে হবে, এ হচ্ছে পিউপিল আর বি হচ্ছে আইরিশ। তাহলে এ হচ্ছে পিউপিল আর বি হচ্ছে আইরিশ। তাহলে পিউপিলের সংকোচন প্রসারণে আইরিশের ভূমিকা পড়েছি, আমরা পড়েছি না, ডিটেলসে পড়েছি। দেখো এই অংশটি কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি করে, রেটিনায় কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়, ওই যে ফ্লোচার্ট আকারে দেখাইলাম এবং ছবি দিচ্ছি ওইটা। তো এখানে যখন এরকম টাইপের প্রশ্ন আসবে, অবশ্যই প্রথমে বলতে হবে এ চিহ্নিত অংশটি হলো রেটিনা, এটা লেখার জন্য কিন্তু 1 নাম্বার।
ঠিক আছে, তারপরে বলতে হবে যে রেটিনায় যেভাবে প্রতিবিম্ব তৈরি হয়, তখন ওই যে আমরা যে প্রশ্নটা দেখাইলাম এখানে একটা ছবি ছিল না মোমবাতিওয়ালা, ওই মোমবাতিওয়ালা ছবিটা এঁকে দিবা। সো চোখের মনের কথা বলা শেষ, এখন আমরা শুনবো। তো চোখাচোখি করলে তো খালি হবে না, কথা বলতে হবে, শুনতে হবে। হ্যাঁ, তো আমরা যেই অঙ্গ দিয়ে মানে কথা শুনি সেই অঙ্গটার নাম হলো মানে শ্রবণ অঙ্গ হলো কান। তো কানের মধ্যে আমরা বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ ডিটেলসে পড়বো, চলো একটু দেখে ফেলি। সো কানের মধ্যে আমরা যখন পড়ি, তো আমরা কানকে 3টা অংশে বিভক্ত করতেছি। কানকে আমরা 3টা অংশে বিভক্ত করতেছি। হ্যাঁ, এই হচ্ছে কানের একটা অংশ, ঠিক আছে, এখানে একটা অংশ আছে, এরপরে হচ্ছে ধরো এই যে এ পাশে আরেকটা অংশ। ওকে, এখন এই যে 3টা অংশকে আমরা কি কি বলি ভাইয়া? এই 3টা অংশকে, এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে বহিকর্ণ। আচ্ছা, উপরে লিখি, এই অংশকে বলি আমরা বহিকর্ণ বা এক্সটার্নাল ইয়ার। মাঝখানের এটাকে বলি আমরা মধ্যকর্ণ বা মিডল ইয়ার। এরপরে একেবারে ভেতর দিকে এটাকে বলি আমরা অন্তকর্ণ বা ইনার ইয়ার। অন্তকর্ণ বা ইনার ইয়ার, ঠিক আছে। তাহলে বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। কানের কয়টা অংশ? 3টা অংশ। বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। মুখস্থ করো, বহিকর্ণ, মধ্যকর্ণ। এটা ভাই আবার মুখস্থ করার কি জিনিস, এটা তো একদম সহজ, তাই না? ওকে, এখন আসো বহিকর্ণের মধ্যে কি। এই যে আমরা কান ধরি না, কান ধরি না, তোমাদেরকে মাঝে মাঝে বলি না কান ধরতে। এই যে যেখানে কান ধরো তোমরা, এই অংশটাকে বলা হয় হচ্ছে পিনা। এই অংশটাকে বলা হয় হচ্ছে পিনা, অথবা এটাকে বলা হয় হচ্ছে অরিকল। তাহলে পিনা বা অরিকল, ঠিক আছে, পিনা বা অরিকল। হ্যাঁ, কেউ কেউ বলে কর্ণছত্র। বাংলায় বঙ্কিমচন্দ্র যদি বায়োলজি লিখতো এটাকে বলতো কর্ণছত্র। আজমল স্যারের বইয়ে বা কয়েকটা বইতে এটাকে বলছেও কর্ণছত্র। এর প্রধান কাজ হলো আমাদের যখন সাউন্ড ওয়েভ আসতেছে, সাউন্ড ওয়েভ কি এক ধরনের যান্ত্রিক তরঙ্গ না? যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যম লাগে, বায়ু মাধ্যমে আসতেছে। তো ওইটাকে বেশি রিসিভ করার জন্য এটা বড় হয়েছে, ঠিক আছে, বেশি বেশি রিসিভ করার জন্য এটা বড় হয়েছে, এবং সৌন্দর্যের ব্যাপার স্যাপার তো আছেই। ওকে, তো এটা কিন্তু আমরা এখানে দেখি যে এই যে আমাদের কানের যে পিনা, এটা কিন্তু এক ধরনের তরুণাস্থি নির্মিত। কোন ধরনের তরুণাস্থি? এটা ইলাস্টিক তরুণাস্থি। তাহলে কানের যে পিনা এক্সটার্নাল লেয়ার যেটা আছে, এটা কি দিয়ে নির্মিত হয়েছে ভাইয়া? এটা হচ্ছে আমাদের ইলাস্টিক তরুণাস্থি দিয়ে। ইলাস্টিক তরুণাস্থি। তরুণাস্থি আমরা জানি 4 প্রকার। হ্যাঁ, আমরা সপ্তম অধ্যায়ে পড়বো বা পড়েছি ইলাস্টিক তরুণাস্থি। এটা ইলাস্টিক তরুণাস্থি নির্মিত, ইলাস্টিক তরুণাস্থি নির্মিত। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আসো মাঝখানের এই যে যে টানেলটা, টানেলের মতো যে অংশটা আমরা দেখতে পাই, হ্যাঁ, এই টানেলের মতো যে অংশটা আমরা দেখতে পাই, এটাকে বলা হয় হচ্ছে অডিটরি মিটাস। এটাকে বলা হয় অডিটরি মিটাস, বা এটাকে মানে বাংলায় বলা হয় কর্ণকুহর। কর্ণকুহর, বাংলায় এটার নাম হলো কর্ণকুহর, বা এটাকে আমরা বলি হচ্ছে অডিটরি মিটাস। এটা ছবি আঁকা লাগে না, এটা হলো অডিটরি মিটাস, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে অংশটা দেখতে পাইলাম, হ্যাঁ, এই যে এটা তো হচ্ছে গেল অরিকল, অরিকলের ভেতরে এখানে যে অংশটা দেখতে পাইলাম এটা হলো অডিটরি মিটাস। অডিটরি, অডিটরি মিটাস, ঠিক আছে, অডিটরি মিটাস, অডিটরি মিটাস অথবা কর্ণকুহর, অথবা কর্ণকুহর। এই অডিটরি মিটাস এটা কিভাবে তৈরি হয়, কি দিয়ে তৈরি হয়? এটা 2/3 এবং 1/3 ভাগ করতে হয়। বাইরের দিকের 1/3, বাইরের দিকের 1/3 মানে 1/3, আর ভেতরের দিকের 2/3, দুইটার মধ্যে পার্থক্য আছে। বাইরের যে 1/3 আছে এটাকে বলি আমরা বহি অডিটরি মিটাস। বাইরের 1/3 কে বলবো আমরা বহি অডিটরি মিটাস, ভেতরের 1/3 কে বলবো আমরা অন্ত অডিটরি মিটাস। অন্ত অডিটরি মিটাস, ঠিক আছে। এখন এই বহি অডিটরি মিটার যেটা, এটা ইলাস্টিক তরুণাস্থি দিয়ে তৈরি হয়েছে। ইলাস্টিক তরুণাস্থি দিয়ে তৈরি হয়েছে, এটা ইলাস্টিক তরুণাস্থি দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে, এটা ইলাস্টিক তরুণাস্থি দিয়ে তৈরি হয়েছে। আর অন্ত অডিটরি মিটার যেটা, এটা অস্থিময়, এটা হলো অস্থি দিয়ে তৈরি হয়েছে। এখন যে অডিটরি মিটাস যেটা, এই অডিটরি মিটাস নিয়ে আরো কিছু কথাবার্তা হলো যে ভাই এই অডিটরি মিটাসের মধ্যে আমাদের সেরোমিনাস গ্রন্থি থাকে। সেরোমিনাস গ্রন্থি থাকে, এই সেরোমিনাস গ্রন্থি থাকে এখানে, এবং এখানে বেশ কিছু লোম থাকে। তাহলে এই লোম এবং সেরোমিনাস গ্রন্থির ক্ষরণ এরা কি করে? আমাদের কানকে বিভিন্ন ফরেন বডি, হ্যাঁ, বাইরের বিভিন্ন উপাদান থেকে, আঘাত থেকে রক্ষা করে। যেমন ধরো পোকামাকড় যেন ঢুকতে না পারে, বা ধুলাবালি এসব কোনো কিছু যেন ঢুকতে না পারে, সেই আঘাত মানে এইগুলার থেকে রক্ষা করতেছে, মানে প্রতিরক্ষায় অংশগ্রহণ করতেছে। হ্যাঁ, এই প্রতিরক্ষায় সেরোমিনাস গ্রন্থি এবং লোম এরা প্রতিরক্ষায় অংশগ্রহণ করতেছে। ওকে, এই সেরোমিনাস গ্রন্থির যে ক্ষরণ, এটাকে বলা হয় সেরোমেন বায়োলজির ভাষায়, বা আমরা মেডিকেলের ভাষায় বলি সেরোমেন, ঠিক আছে। বাংলায় বলে কানের খৈল, কানে খৈল হয় না বলে না, বা ময়লা হয় না, এই ময়লাটা হচ্ছে সেরোমিনাস গ্রন্থিকরণ। এটা আসলে একটা প্রোটেকটিভ মেকানিজম, যেটা আমাদের কানকে রক্ষা করতেছে, ঠিক আছে।
ওকে, সো এটা আসলে খোঁচাখুচি করতে হয় না, অটোমেটিক্যালি বেশি হলে একাই বের হয়ে আসে। আর কারো যদি দুর্গন্ধযুক্ত তৈরি হয় তার মানে তার কানে ইনফেকশন আছে, তার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম। এরপরে খেয়াল করো, এই মধ্যকর্ণ এবং বহিকর্ণের মাঝখানে একটা পর্দা দেখতে পাচ্ছি। এই যে একটা পর্দা দেখতে পাচ্ছি, আমরা এই পর্দাটাকে কি বলি? বহিকর্ণ এবং মধ্যকর্ণের মাঝখানে আমরা যে পর্দাটা দেখতে পাই, এই পর্দাটার নাম কি? এই যে দেখো, আমরা এখানে একটা পর্দা দেখতে পাইলাম। তো যে কোনো বায়োলজির পর্দার নাম হলো মেমব্রেন। তাহলে এটাকে বলি আমরা টিম্পেনিক মেমব্রেন। টিম্পেনিক মেমব্রেন। তো এই মেমব্রেন যেটা আছে, তো এই মেমব্রেন যেটা আছে এটা না বাইরের দিকটা অবতল, ভেতরের দিকটা উত্তল। ঠিক আছে, বাইরের দিকটা অবতল, ভেতরের দিকটা উত্তল। এই টিম্পেনিক মেমব্রেন আমাদেরকে হচ্ছে মানে সাউন্ড ওয়েভের যে ভাইব্রেশনটা রিসিভ করে। তবলার মধ্যে যেরকম ভাইব্রেশন হয়, ঠিক আছে, তারপরে সাউন্ড হয়, তো আমাদের এই টিম্পেনিক মেমব্রেনের এখানে সাউন্ড ওয়েভটা ভাইব্রেশনটা রিসিভ করতেছে। তারপরে এই সাউন্ডের ভাইব্রেশনটা মধ্যকর্ণে প্রবেশ করবে। বুঝতে পারছো? কারো কারো কানের পর্দা ফেটে যায়। কানের পর্দা কিভাবে ফেটে যেতে পারে বলে না, চড়ায় কানের পর্দা ফাটাই ফেলবো, আসলে এই থাপ্পড় দিলে কানের পর্দা ফেটে যেতে পারে, আঘাতে ফেটে যেতে পারে। হ্যাঁ, অথবা ধরো কারো কারো ইনফেকশন হয়ে ফেটে যেতে পারে। তবে ছোটখাটো ফুটাফাটি যদি থাকে মাঝখানের দিকে যদি হয়, এটা অটোমেটিক্যালি আল্লাহ তাআলার কুদরতে ভালো হয়ে যায়। আবার যদি বড় ফুটা হয়ে যায় তখন আবার এখানে অপারেশন লাগে অনেক সময়। হ্যাঁ, এই পর্দা ঠিক করতে হয় আর কি, আর্টিফিশিয়াল পর্দা অনেকে লাগাতে হয় আর কি। ঠিক আছে, তাহলে এই এতক্ষণ যা কিছু পড়লাম এগুলো আমাদের এক্সটার্নাল ইয়ার। ঠিক আছে, এক্সটার্নাল ইয়ার। এবার আমরা একটু মিডল ইয়ার সম্পর্কে পড়াশোনা করি। মিডল ইয়ারের মধ্যে আছে হচ্ছে অস্থি। মিডল ইয়ারের মধ্যে আছে অস্থি। এই যে মিডল ইয়ারের 3 রকমের অস্থি আছে। মিডল ইয়ারের 3 রকমের অস্থি আছে। এটাকে বলি ম্যালিয়াস, এটাকে বলি ইনকাস, এটাকে বলি স্টেপিস। তাহলে মিডল ইয়ারে কয় রকমের অস্থি আছে ভাইয়া? 3 রকমের অস্থি আছে। ঠিক আছে, এগুলা সম্পর্কে একবারে পড়ায় দেই। মিডল ইয়ারের যে অস্থিগুলা সম্পর্কে দেখো, এই যে মিডল ইয়ারের যে অস্থিগুলো আছে, ম্যালিয়াস যেটা, এটা টিম্পেনিক পর্দার সাথে লাগোয়া। টিম্পেনিক পর্দার সাথে লাগোয়া আছে ম্যালিয়াস। এটা দেখতে কেমন? ম্যালিয়াস দেখতে আসলে হাতুড়ির মতো। ম্যালিয়াস দেখতে আসলে কেমন দেখতে? এটা হাতুড়ির মতো। তাহলে ম্যালিয়াস হচ্ছে কি? হাতুড়ির মতো। ঠিক আছে, ম্যালিয়াস হচ্ছে হাতুড়ির মতো। ম্যালিয়াস হলো হাতুড়ির মতো। ঠিক আছে, এরপরে হলো ইনকাস। এই যে এটা হচ্ছে ইনকাস, মেলিয়াসের পরে থাকে ইনকাস। ইনকাস দেখতে নেহাইয়ের মতো। এখনই একদল বালক বালিকা আমাকে প্রশ্ন করবা যে হাতুড়ি এবং নেহাই এগুলা মানে কি? যারা কামার দেখছো, হ্যাঁ, আমার গ্রামের বাড়ির যে এরিয়াটার নাম কামারপট্টি। হ্যাঁ, তো এই কামারদেরকে যারা দেখছো এরা দেখবা লোহা পেটায়। এরা লোহা যখন পেটায়, হাতুড়ি দিয়ে পেটায়, এই যে উপরে দেখাইছে হাতুড়ি, যার উপরে রেখে লোহা পেটায় ওটার নামই হলো নেহাই। এই যে এখানে এটা হলো নেহাই, এটা হলো হাতুড়ি, এই জন্য একসাথে নিয়ে আসছি যে নেহাই এবং হাতুড়ি। তাহলে ইনকাস দেখতে হচ্ছে নেহাইয়ের মতো, দেখো ইনকাসে নো আছে নেহাইয়ের মতো, আর ম্যালিয়াস হইলো দেখো হাতুড়ির মতো, এবং ম্যালিয়াসটা টিম্পেনিক পর্দার সাথে লাগোয়া আছে। ঠিক আছে, আচ্ছা এবারে আসো স্টেপিস। স্টেপিস নিয়ে কথা হলো, এটা আমাদের মানব দেহের সবচাইতে ছোট অস্থি। তাহলে মানব দেহের সবচাইতে ছোট অস্থি কোনটা? মানব দেহের সবচাইতে ছোট অস্থি হচ্ছে স্টেপিস। মানব দেহের সবচাইতে ছোট অস্থি হচ্ছে ভাইয়া স্টেপিস। এই স্টেপিস দেখতে হচ্ছে ঘোড়ার জিনের পাদানির মতো। ঠিক আছে, এর স্টেপিস দেখতে হচ্ছে ঘোড়ার জিনের পাদানির মতো। এখন ভাই পাদানি মানে কি? তো ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশনটাও কেমন একটু, তাই না? তো অনেকে অনেক কিছু মনে করে, কিন্তু এটা আসলে দেখতে কি, ঘোড়ার জিন মানে কি, ঘোড়ার পিঠের উপর যারা বসে, বসার যে অংশটা এটাকে বলা হয় জিন। যে অংশটাতে পা রাখে, এই যে যেমন এই অংশটা, এই যে স্টিলের যেটা এখানে, হ্যাঁ, এটা হলো পাদানি। এখানে পা রাখে, এটা দেখতে অনেকটা ঘোড়ার জিনের পাদানির মতো, সেটা হলো স্টেপিস। প্রত্যেকটা কোশ্চেনই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ম্যালিয়াস দেখতে কেমন, ইনকাস দেখতে কেমন, স্টেপিস দেখতে কেমন, যে কোনোটা আসতে পারে। মানব দেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি? ইনকাস। এটাও পরীক্ষায় আসতে পারে। এখন তোমাদের মনে হতে পারে যে ভাইয়া, যে আমাদের এই কানের মধ্যে এই হাড্ডি দেওয়ার দরকারটা কি হইলো? কানের মধ্যে হাড্ডি না থাকলে কি খুব বেশি প্রবলেম হইতো? হ্যাঁ, প্রবলেম হইতো। আল্লাহ তাআলা যা কিছু দিছে আমাদেরকে বেস্ট ভাবে উনি আসলে সৃষ্টি করছেন। ঠিক আছে, এর চাইতে ভালো হওয়া সম্ভবই ছিল না। তুমি একটু চিন্তা করো, তোমরা তো অনেক কিছু পড়ে আসছো, বলো সাউন্ড ওয়েভের ভেলোসিটি সবচেয়ে বেশি কোথায়? সাউন্ড ওয়েভ মানে শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায়? কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি না? ডেফিনেটলি কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি। সো এই যে সাউন্ডটা আমাদেরকে আসতেছে, আমাদের ব্রেন যেন এটা ঠিকঠাক রিসিভ করতে পারে, অল্প ভাইব্রেশন হলেও যেন মানে খুব দ্রুত এটা রিসিভ করতে পারে, সেজন্য এখানে আমাদেরকে অস্থি দিয়ে দিল। চিন্তা করছো? যদি শুধু বায়ু থাকতো আমরা এত ভালো রিসিভ করতে পারতাম না, আমাদের স্নায়ু কোষ এটা দিয়ে উদ্দীপিত হইতে পারতো না। তো এই সাউন্ড ওয়েভের ভাইব্রেশনটাকে দ্রুত পরিবহন করার জন্য এখানে আল্লাহ তাআলা আমাদেরকে হাড্ডি দিয়ে দিল। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া একটা হাড্ডি দিলেই তো হইতো, 3টা হাড্ডি দেওয়ার দরকার কি? একটা হাড্ডি দিলে সমস্যা হইতো। কিরকম সমস্যা? যেমন অনেক জোরে সাউন্ড হইলে
তখন আমাদের মানে ধরো আমাদের যে সেন্সরি কোষ যেগুলা থাকে এই কোষগুলা নষ্ট হয়ে যেতে পারতো। এজন্যে এই সাউন্ডগুলোর মধ্যে মানে এই অস্থিগুলোর মধ্যে জয়েন্ট আছে, লিগামেন্ট আছে, বিভিন্ন পেশি আছে। এখানে স্টেপিডিয়াস পেশি বলে একটা পেশি আছে, এটা তোমাদের বইতে নাই। হ্যাঁ, তোমাদের বই এটা লাগে না, তোমাদের বইয়ে শুধু নামগুলো আছে। আমি তোমাদের ইন্টারেস্টের জন্য বলতেছি। এই জয়েন্টগুলা থাকার কারণে যখন অনেক জোরে সাউন্ড আসে তখন জয়েন্টটা একটু ফাঁকা হতে পারে, বা পেশিটা এটা এমন ভাবে মেকানিজম করে যে এই যেন সব ভাইব্রেশন বা সব শব্দ ভেতরে না যায়, কিছুটা কন্ট্রোল রাখার জন্য। নির্দিষ্ট পরিমাণে যাবে, সব যাবে না। দেখছো কত মহিমান্বিত আমরা, তাই না? কত মহিমান্বিত। মানে যারা এই ধরনের কথাবার্তা চিন্তা করবে, মানে সৃষ্টি জগৎ সম্পর্কে যদি কেউ একদম অক্ষরে অক্ষরে বুঝতে চাও, ভাই মেডিকেল সায়েন্সে আসো। প্রত্যেকটা জিনিসের তুমি অ্যান্সার পাবা যে না, সামওয়ান সামওয়ান ইজ দেয়ার, সামওয়ান ইজ দেয়ার। কেউ না কেউ আছে, কেউ না কেউ আমাদেরকে সৃষ্টি করছেন। এগুলো এমনি এমনি হয়ে যায় নাই। চিন্তা করতে পারো। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কত কন্ট্রোলড ওয়েতে আমাদেরকে বাঁচায় রাখছে। তোমাদের কাছে তো এগুলা ভালো লাগবে না ভাই, এগুলা বললেন না, পড়াইতে আসছেন পড়ান চলে যান, এটাই আমাদের কাছে ভালো লাগে। হ্যাঁ, পড়াবেন, অল্প পড়াবেন, পরীক্ষায় এটা আসবে বলে দিবেন, আমরা তাতেই খুশি। এগুলা বলেন কেন? তো আমরা তো মানুষ, সৃষ্টির সেরা জীব না? কেন আমরা সৃষ্টির সেরা জীব জানতে ইচ্ছা করে না? হ্যাঁ, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথমেটিক্স বলো, বায়োলজি বলো, সব কিছুর থিওরি একসাথে হিউম্যান বডিতে চলমান। যত সায়েন্সের আবিষ্কার আছে, যত কমপ্লেক্স মেকানিজম আছে, সবকিছু হিউম্যান বডিতে। আমি তো মাঝে মাঝে আমার ইঞ্জিনিয়ার বন্ধুদের সাথে গল্প গুজবে সময় মজা করে বলি যে আমি এমন একটা মেশিনের ইঞ্জিনিয়ার যেই মেশিনটার আবিষ্কারক পৃথিবীতে নাই, মানে মানুষ না আর কি। হ্যাঁ, মানে সুপার কোনো পাওয়ারের দ্বারা আবিষ্কার হওয়া কোনো মেশিন, মানুষ, হিউম্যান বডি। হ্যাঁ, জীবন নিয়ে কাজ করি আমরা। হিউম্যান বডি ইজ দ্য কমপ্লেক্স, মোস্ট কমপ্লেক্স মেশিন অফ দ্য ওয়ার্ল্ড। মানে ওয়ার্ল্ডের সবচেয়ে কমপ্লেক্স মেশিনটা নিয়ে আমরা কাজ করি। তো আমরা তো আরো বড় ইঞ্জিনিয়ার, ডাক্তাররা আরো বড় ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো আমি তোমাদেরকে জোর করি না, যারা ইঞ্জিনিয়ার হতে চাও ভেরি গুড, ভালো প্রফেশন। অবশ্যই তোমাদের ইচ্ছাটাকে সবসময় প্রাধান্য দিবা। তুমি কোন জায়গাটাতে তোমার নিজেকে দেখতে চাও? হ্যাঁ, ডাক্তারি প্রফেশন অনেক স্ট্রেসফুল, এটা ঠিক, বাট অনেক রিলিফও আছে বা অনেক রিওয়ার্ডও আছে। তাহলে আমরা এখানে অস্থিগুলা সম্পর্কে দেখলাম। অস্থি ছাড়াও আর এখানে কি আছে খেয়াল করো। অস্থি ছাড়াও আর এখানে কি আছে, এই যে এখানে একটা মানে তোমার নালী আছে। এই নালীটাকে আমরা বলে থাকি ইউএস্টেশিয়ান নালী। ইউএস্টেশিয়ান নালী, এই ইউএস্টেশিয়ান নালী এটা কি করে? এটা এই মধ্যকর্ণের সাথে, এটা তো মধ্যকর্ণ গুচ্ছ, মধ্যকর্ণের সাথে আমাদের নাসা গলবিল যেটা আছে, নাসা গলবিলকে সংযোগ করে। নাসা গলবিল এটাকে সংযোগ করে। আর মধ্যকর্ণের সাথে আবার নাসা গলবিলের সংযোগ কি? মধ্যকর্ণের সাথে নাসা গলবিলের সংযোগ কি? ঠিক আছে, তো এটা কেন রাখা হয়েছে? এটা এই যে দুই পাশের বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করার জন্য রাখা হয়েছে। আমাদের নাক আছে না, নাক এবং মুখ এর মাঝখানে যে অংশটা, এটাকে বলি আমরা গলবিল। গলবিলের তিনটা অংশ আছে, তোমরা এটা ডিটেলসে পড়বা হচ্ছে পরিপাক চ্যাপ্টারে। নাকের পেছনে থাকে হলো নাসা গলবিল, এই নাসা গলবিলের মধ্যে থাকে হলো আমাদের এই ইউস্টেশিয়ান নালীর একটা প্রান্ত। আচ্ছা, এইটার দুইটার মধ্যে যে কানেকশন আছে এটা বোঝার জন্য একটা ম্যাজিক করতে পারো তোমরা। ম্যাজিকটা কিরকম? নাক বন্ধ রেখে একটু ঢোক গিলার চেষ্টা করো। নাক বন্ধ রেখে একটু ঢোক গিলার চেষ্টা করো, দেখো কেমন লাগে। দেখবা কি যে কানের মধ্যে কিছু একটা গিয়ে ধাক্কা দিচ্ছে। কেন জানো এটা এরকম কেন হলো? নাক বন্ধ করে যখন তুমি ঢোক গিললা, তখন তোমার এই গলবিল, নাসা গলবিল বা এই রিজিয়নটাতে যে পরিমাণ বাতাস ছিল, এই বাতাসটা তখন বের হওয়ার চেষ্টা করতেছে। ও তো মুখ দিয়ে বের হতে পারতেছে না, সো ও তো বাতাস কি করে, যেদিকে ওপেনিং পায় সেদিকে যায়। তো নাসা গলবিল থেকে একটা ওপেনিং পাইছে ইউস্টেশিয়ান নালী, ওই ইউস্টেশিয়ান নালী দিয়ে মধ্যকর্ণে চলে এসে এই টিম্প্যানিক মেমব্রেনে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, টিম্প্যানিক মেমব্রেনে এটা ধাক্কা দিচ্ছে। ওকে, ঠিক আছে। ঠান্ডা লাগলে কানে সমস্যা হয়। হ্যাঁ, ঠান্ডা লাগলে কানে সমস্যা, এটা আমরা 5 নাম্বার চ্যাপ্টারে পড়বো ইনশাআল্লাহ। তাহলে ইউস্টেশিয়ান নালী নাসা গলবিলের সাথে কি করতেছে? মধ্যকর্ণকে সংযোগ করতেছে। And এখানে আরেকটা বিষয় খেয়াল করার আছে, সেটা হলো যে এই ইউস্টেশিয়ান নালী দিয়ে কিন্তু মধ্যকর্ণে ইনফেকশন যেতে পারে। তাহলে কাদের জন্য? বিশেষ করে ছোট বাচ্চাদের এই ইউস্টেশিয়ান নালীটা ছোট থাকে এবং এটা একটু মোটা থাকে বড়দের থেকে। তখন কি হয়, বিশেষ করে যেসব বাচ্চারা বুকের দুধ খায়, মায়েরা অনেক সময় শুয়ে শুয়ে বুকের দুধ পান করায়। এই শুয়ে শুয়ে বুকের দুধ পান করাইলে দেখা যায় কি, বাচ্চার বুকের দুধ একটু পেছনের দিকে চলে যায়। তো মানে মুখ থেকে পেছনের দিকে, মানে নাসা গলবিলে যায়। নাসা গলবিল থেকে 2-3 ফোঁটা দুধও যদি ধরো এই ইউস্টেশিয়ান নালী দিয়ে মধ্যকর্ণে চলে আসে, কানে ইনফেকশন হয়।
ওই রোগকে আমরা বলি অটিটিস মিডিয়া। এটা 5 নাম্বার চ্যাপ্টারে পড়াবো। এজন্য কখনো ছোট বাচ্চাকে শোয়ায়ে দুধ পান করাইতে হয় না, সতর্কতার সাথে মাথাটা একটু উঁচু রেখে পান করাইতে হয়, ঠিক আছে? ওকে, যাক, ডাক্তারি অনেক কিছু শিখাই দিচ্ছি তোমাদেরকে। এরপরে হচ্ছে মধ্যকর্ণের মধ্যে তাহলে আমরা কি পড়লাম, অস্থি আছে এবং ইউস্টেশিয়ান নালী আছে, আর আছে হচ্ছে দুইটা ছিদ্র। দুইটা ছিদ্র আছে, এই দুইটা ছিদ্রের নাম কি? যেখানে স্টেপিসটা যুক্ত হয়েছে এই জায়গাটায় যে ছিদ্রটা আছে আমরা এই ছিদ্রটাকে বলে থাকি হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস। ফেনেস্ট্রা ওভালিস, ঠিক আছে? ওভালিস কথাটা আসছে হচ্ছে এটা ওভাল বা ডিম্বাকার, ফেনেস্ট্রা মানে ছিদ্র, তাহলে ফেনেস্ট্রা ওভালিস মানে ডিম্বাকার ছিদ্র। এর নিচে একটা ছিদ্র আছে, এটাকে বলা হয়েছে ফেনেস্ট্রা রোটান্ডা। ফেনেস্ট্রা রোটান্ডা, রোটান্ডা শব্দটা আসছে রাউন্ড থেকে, এটা গোলাকার, উপরেরটা ডিম্বাকার, নিচেরটা হচ্ছে গোলাকার। এখানে আল্লাহ তাআলার অশেষ রহমত, দেখো সাউন্ড ওয়েভ যেটা আসতেছে, আমরা ফিজিক্সের পড়ছি না, শক্তি ধ্বংসও হবে না, তোমার হচ্ছে উৎপন্নও হবে না, রূপান্তর হবে শুধু। তো এখন এই শব্দ তরঙ্গ যেটা এখান দিয়ে যাচ্ছে, তো এই তরঙ্গটা যখন আমাদেরকে ব্রেনের মধ্যে বুঝাই দিল কিছু একটা সাউন্ড, ওই তরঙ্গটাকে আবার ফিরে আসতে হবে। সো শব্দ তরঙ্গ প্রবেশ করে ফেনেস্ট্রা ওভালিস দিয়ে, ফিরে আসে ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে। তাহলে যায় হচ্ছে ওভালিস দিয়ে, ফিরে আসে ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে মধ্যকর্ণ শেষ হলো আমাদের। হ্যাঁ, তাহলে মধ্যকর্ণে কি আছে? অস্থি আছে, ইউস্টেশিয়ান নালী আছে, আর দুইটা ছিদ্র আছে। এবার আসো অন্তকর্ণ। সো অন্তকর্ণ ব্যাপারটা একটু জটিল। এই যে এই পোর্শনটুকু হচ্ছে অন্তকর্ণ, এখানে এই যে ভায়োলেট কালারের যে অংশটুকু আছে এটাকে বলছি আমরা এখানে অন্তকর্ণ। হ্যাঁ, সো অন্তকর্ণের অংশটা একটু জটিল আছে আর কি। হ্যাঁ, চলো আমরা সামনে দেখব। এই যে এখানে আছে হচ্ছে অন্তকর্ণ। সো অন্তকর্ণের সাধারণ গঠনকে বলা হয় হচ্ছে ল্যাবেরিন্থ। এন্ড ভাই ল্যাবেরিন্থ মানে কি? ল্যাবেরিন্থ মানে হলো ল্যাবিরিন্থ। ল্যাবেরিন্থ কথাটা আসছে হচ্ছে মেজ থেকে। মেজ বুঝো? লুকোচুরি খেলে না, এই যে ধরো এই যে এরকম, এটাকে বলা হয় একটা মেজ। মানে মেজ আসলে অনেক আগের থেকে প্রচলিত ছিল, তো আগের দিনে মানুষ এখানে খেলাধুলা করতো আর কি, ধরো লুকাইতো, মানে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হইতে বলতো। তাহলে এই যে জটিল যে এরকম গঠন, এই জিনিসগুলাকে বলা হয় ল্যাবেরিন্থ। তাহলে কানের ভেতরে আমরা এরকম জটিল ল্যাবেরিন্থ পাই দেখে আমরা এটাকে বলছি অন্তকর্ণকে বলা হয়েছে ল্যাবেরিন্থ। তাহলে কানের ভেতরে জটিল ল্যাবেরিন্থ বা জটিল গঠনকে বলা হয়েছে ল্যাবেরিন্থ, ঠিক আছে? তাহলে অন্তকর্ণের এজ এ হোল স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে ল্যাবেরিন্থ। এখন আমরা একটু একটু আসি, টার্মগুলো একটু একটু জটিল, আমরা সহজ করে করে দেখব। তাইলে অন্তকর্ণ, তাহলে এই অন্তকর্ণের মধ্যে, হ্যাঁ, সাধারণ গঠন, অন্তকর্ণের মধ্যে আমরা সাধারণ যে গঠনটা পাই, আমরা একদম ক্লাসের শেষের দিকে চলে আসছি। অন্তকর্ণের মধ্যে আমরা সাধারণ যে গঠন পাই, এই গঠনটাকে অন্তকর্ণ পড়লেই আমাদের ক্লাস শেষ। এটাকে বলি আমরা হচ্ছে ল্যাবেরিন্থ, ঠিক আছে? ল্যাবেরিন্থ। এই ল্যাবেরিন্থ দুই রকম আছে, একটা হচ্ছে অস্থিময় ল্যাবেরিন্থ। এটা মানে বিভিন্ন বইতে অনেক জটিল করে লেখা, একটু সহজ করে মনোযোগ দিয়ে দেখো ভাইয়ারা আপুরা, একদম সহজ লাগবে। একটা অস্থিময় ল্যাবেরিন্থ, আর একটা হলো মেমব্রেনাস ল্যাবেরিন্থ। মেমব্রেনাস ল্যাবেরিন্থ, অস্থিময় মানে হচ্ছে শক্ত, মেমব্রেনাস মানে হচ্ছে কি নরম। এই যে দেখো ভেতরের দিকে নরম যে জিনিসগুলো আছে এগুলাকে বলা হয়েছে মানে মেমব্রেনাস, নীল কালারের যে পোর্শন গুলা, আর ভায়োলেট কালারের উপরের যে কাভারিংটা আছে এগুলাকে বলা হয়েছে অস্থিময়। তাহলে মেমব্রেনাস ল্যাবেরিন্থের উপরে আমাদের অস্থিময় ল্যাবেরিন্থ আছে, এই যে। তাহলে অস্থিময় ল্যাবেরিন্থ আর একটা কি মেমব্রেনাস ল্যাবেরিন্থ, দুই রকম ল্যাবেরিন্থ আমরা পাই হচ্ছে ল্যাবেরিন্থ। ল্যাবেরিন্থ মানে কি? এই যে এটার জটিল যে গঠনটা এটাকেই বলা হইলো হচ্ছে ল্যাবেরিন্থ, বুঝতে পারলা? এই অস্থিময় ল্যাবেরিন্থের ভেতরে, অস্থিময় ল্যাবেরিন্থের ভেতরে পেরিলিম্ফ নামের তরল পদার্থ থাকে। তাহলে পেরিলিম্ফ নামের তরল পদার্থ থাকে অস্থিময় ল্যাবেরিন্থের ভিতরে, ঠিক আছে? আর মেমব্রেনাস ল্যাবেরিন্থের ভিতরে এন্ডোলিম্ফ নামের তরল পদার্থ থাকে, এন্ডোলিম্ফ নামের তরল পদার্থ থাকে, ঠিক আছে? এখন এই মেমব্রেনাস ল্যাবেরিন্থ আবার দুই রকম হয়ে থাকে, মেমব্রেনাস ল্যাবেরিন্থ আবার দুই রকম হয়ে থাকে। মেমব্রেনাস ল্যাবেরিন্থের মধ্যে একটা অংশকে বলি আমরা ইউট্রিকুলাস, আরেকটা অংশকে বলি আমরা স্যাকুলাস। তাহলে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস, তাহলে মেমব্রেনাস ল্যাবেরিন্থের মধ্যে দুইটা অংশ, একটাকে বলি আমরা ইউট্রিকুলাস, একটাকে বলি আমরা স্যাকুলাস। এই ইউট্রিকুলাস হচ্ছে আমাদের ভারসাম্য রক্ষার সাথে জড়িত, ভারসাম্য রক্ষার সাথে জড়িত, আর স্যাকুলাস হচ্ছে আমাদের শ্রবণের সাথে জড়িত, ঠিক আছে? আমাদের শ্রবণের সাথে জড়িত হচ্ছে স্যাকুলাস, আর ইউট্রিকুলাসটা হচ্ছে আমাদের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে জড়িত, ঠিক আছে? ওকে, ডান। এখন এই ইউট্রিকুলাস যে অংশটা, এই ইউট্রিকুলাসের মধ্যে আবার দুইটা অংশ আছে, ঠিক আছে?
ইউটিকুলাসের মধ্যে আবার আমরা দেখতে পাই হচ্ছে তোমার দুইটা অংশ আছে আর কি, ঠিক আছে। তাহলে যে ইউটিকুলাসের মধ্যে আমরা কি কি অংশ দেখতে পাই খেয়াল করো। ছবি দেখি, হ্যাঁ, ছবি দেখলে ক্লিয়ার হবে। এই যে উপরের যে অংশটুকু, এই অংশটুকুকে বলি আমরা ইউটিকুলাস, আর নিচের অংশটুকুকে বলে থাকি আমরা হচ্ছে স্যাকুলাস। এই যে উপরের অংশকে বলে থাকি আমরা ইউটিকুলাস, নিচের অংশকে বলতেছি আমরা কি, স্যাকুলাস। এই কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে? আচ্ছা, অমি জিজ্ঞা করছে নবাবরা তাদের বেগমদের সাথে খেলতো ল্যাবিরিন্থে। হ্যাঁ অমি, ঠিকই বলছো তুমি। আমি আর কি একটু সুশীল ভাষায় বলছি, তুমি আর কি একটু মানে বেশি ডিটেলসে বলে ফেলছো আর কি। এত ডিটেলস আমাদের লাগে না, ঠিক আছে, আমাদের এত ডিটেলস এর দরকার নাই। কঠিন লাগতেছে বলো? না ভাইয়া কঠিন না, ঠিক আছে, ওকে, সহজই আছে, সহজই আছে না। তাহলে আমরা এখানে কি দেখতে পাইলাম ভাইয়া, যে মেমব্রেনাস ল্যাবিরিন্থে দুইটা প্রকোষ্ঠ আছে আসলে। একটা প্রকোষ্ঠকে বলি ইউটিকুলাস প্রকোষ্ঠ, একটাকে বলে স্যাকুলাস। ইউটিকুলাস অংশটা ভারসাম্য রক্ষা করে, স্যাকুলাসটা হচ্ছে কি আমাদের শ্রবণ করে। এখন এই ইউটিকুলাস অংশের মধ্যে আমাদের দুইটা অংশ আমরা দেখতে পাই, একটা হলো কি ভেস্টিবিউল, ভেস্টিবিউল, আরেকটা অংশ হচ্ছে অর্ধবৃত্তাকার নালী, অর্ধবৃত্তাকার নালী, ঠিক আছে, অর্ধবৃত্তাকার নালী। এই অর্ধবৃত্তাকার নালীর মধ্যে আমরা একটা অংশ দেখতে পাবো, ওই অংশটাকে বলবো আমরা অ্যাম্পুলা। অ্যাম্পুলা, অ্যাম্পুলা মানে কি, বায়োলজিতে স্ফীত কোনো অংশকেই আমরা বলবো হচ্ছে অ্যাম্পুলা। তাহলে এই অর্ধবৃত্তাকার নালীর মধ্যে যে স্ফীত অংশ থাকবে এটাকে বলবো আমরা হচ্ছে অ্যাম্পুলা। আর ভেস্টিবিউল হচ্ছে কি ফাঁকা জায়গা, ধরো এই যে এই পোর্শনটুকু হচ্ছে কি ইউটিকলের ভেস্টিবিউল, ঠিক আছে, এই পোর্শনটুকু হচ্ছে ভেস্টিবিউল। আর এখানে দেখো এই যে অর্ধবৃত্তাকার নালী, তাহলে ইউটিকুলাসের মেইন দুইটা অংশ ভেস্টিবিউল আর হচ্ছে কি অর্ধবৃত্তাকার নালী, ঠিক আছে। আর যেটা হচ্ছে স্যাকুলাস, এই স্যাকুলাস থেকে পরবর্তীতে ককলিয়া তৈরি করে। স্যাকুলাস থেকে শামুকের মতো একটা অঙ্গ তৈরি হয়, সেই অঙ্গটাকে বলি আমরা ককলিয়া। এই যে আমরা এখানে বললাম শামুকের মতো একটা অঙ্গ তৈরি হয়, এই অঙ্গটাকে বলি আমরা ককলিয়া। এই যে ককলিয়াটা যখন তৈরি হয়, ককলিয়ার মধ্যে আমরা এরকম তোমার বিভিন্ন পর্দা দেখতে পাই, ককলিয়ার মধ্যে আমরা এরকম পর্দা দেখতে পাই, ঠিক আছে, ককলিয়ার মধ্যে আমরা এরকম পর্দা দেখতে পাই, তিনটা নালী দেখতে পাই আর কি, ককলিয়ার মধ্যে এরকম তিনটা নালী দেখতে পাই, ককলিয়ার মধ্যে আমরা এরকম তিনটা নালী দেখতে পাই, ঠিক আছে। ধরো এই যে এরকম তিনটা প্রকোষ্ঠ দেখতে পাইলাম ককলিয়াতে, হ্যাঁ। একদম উপরে থাকে হচ্ছে স্কেলা ভেস্টিবুলি, ঠিক আছে, একদম নিচে থাকে হচ্ছে স্কেলা টিম্পেনি। স্কেলা ভেস্টিবুলি এবং স্কেলা টিম্পেনির মাঝখানে এই যে যে কমিউনিকেশনটা আছে, মানে এদের দুজনের মধ্যে যে কানেকশনটা, এটাকে বলা হচ্ছে হেলিকোট্রিমা, হেলিকোট্রিমা, ঠিক আছে, হেলিকোট্রিমা। এখন দেখো তাহলে স্কেলা ভেস্টিবুলি, স্কেলা টিম্পেনি, হেলিকোট্রিমা এগুলাতে একই রকম তরল থাকবে, এই তরল গুলাকে বলি আমরা পেরিলিম্ফ। তাহলে এখানে আছে হচ্ছে পেরিলিম্ফ, এখানে পেরিলিম্ফ আছে, ঠিক আছে। আর মাঝখানের যে অংশটা, মাঝখানের যে অংশটা, হ্যাঁ, এইটাকে বলতেছি আমরা হচ্ছে স্কেলা মিডিয়া। মাঝখানে থাকলে আমরা তো এটাকে মিডিয়াই বলবো, স্কেলা মিডিয়া, ঠিক আছে, এখানে বলতেছি আমরা স্কেলা মিডিয়া, ঠিক আছে। এখন দেখো এই যে স্কেলা মিডিয়া যেখানে তৈরি হলো না, এই যে স্কেলা মিডিয়া যেখানে তৈরি হলো, ঠিক আছে, এই স্কেলা মিডিয়ার মধ্যে, এই স্কেলা মিডিয়ার মধ্যে আমরা জানি যে আমাদের দুই রকমের ঝিল্লি আছে, একটাকে বলি আমরা বেজিলার ঝিল্লি, আর একটাকে বলি আমরা হচ্ছে রেসনারের ঝিল্লি, ঠিক আছে। এই যে নিচের এটাকে বলতেছি আমরা বেজিলার ঝিল্লি, হ্যাঁ, নিচের এটাকে বলতেছি আমরা বেজিলার ঝিল্লি, ধরো এটা হচ্ছে বেজিলার ঝিল্লি, বেজিলার ঝিল্লি। আর উপরের এটাকে বলতেছি রেসনারের ঝিল্লি বা রেসনার্স ঝিল্লি। এই বেজিলার ঝিল্লি যেটা আছে না, এই বেজিলার ঝিল্লির মধ্যে এখানে হচ্ছে সংবেদী কিছু কোষ থাকে। এই বেজিলার ঝিল্লির মধ্যে যে সংবেদী কোষগুলো আছে, এই সমস্ত কোষগুলাকে একসাথে বলা হয় অর্গান অফ কর্টি, অর্গান অফ কর্টি। এই অর্গান অফ কর্টি হচ্ছে আমাদের প্রধান শ্রবণ অঙ্গ। এই অর্গান অফ কর্টি হচ্ছে আমাদের প্রধান শ্রবণ অঙ্গ, বুঝতে পারছো? মানে এখানে সংবেদী কিছু কোষ থাকে। আবার বলি ভাইয়া, অন্তঃকর্ণকে আমরা ল্যাবিরিন্থ বলি।
ল্যাবিরিন্থ মানে হচ্ছে মেজ, মানে যেখানে হচ্ছে লুকোচুরি খেলা হয় আর কি, মানে জটিল কোনো কানেকশন, এটাকে বলা হয় ল্যাবিরিন্থ। অস্থিময় আছে, মেমব্রেনাস আছে। অস্থিময়টার ভেতরে পেরিলিম থাকে, মেমব্রেনাসের ভেতরে এন্ডোলিম থাকে। মেমব্রেনাসের ভেতরে দুইটা প্রকোষ্ঠে ভাগ করা যায়, ইউটিকুলাস, স্যাকুলাস। ইউটিকুলাসের মধ্যে অর্ধবৃত্তাকার নালী থাকে, ভেস্টিবিউল থাকে। স্যাকুলাসটা ককলিয়া গঠন করে, শামুকের মতো একটা গঠন, এই যে এরকম একটা গোলাকার শামুকের মতো একটা গঠন তৈরি করে ককলিয়া। তো এই ককলিয়ার মধ্যে আমরা তিনটা নালী দেখতে পারি। উপরের দিকে থাকে হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলি, মাঝখানে থাকবে স্ক্যালা মিডিয়া, নিচের দিকে থাকবে হচ্ছে স্ক্যালা টিম্পেনি। স্ক্যালা ভেস্টিবুলি আর স্ক্যালা টিম্পেনির মাঝখানে যে কানেকশন, এটাকে বলবো হেলিকোট্রিমা। এবং এখানে ভেস্টিবুলি এবং টিম্পেনির মধ্যে থাকবে পেরিলিম্ফ, আর মিডিয়ার মধ্যে থাকবে হচ্ছে এন্ডোলিম্ফ। স্ক্যালা মিডিয়ার এখানে নিচের দিকে থাকে বেজিলার ঝিল্লি, বেজ মানে তো নিচে, তাই না? বেজিলার ঝিল্লি, আর উপরে থাকে রেসনারের ঝিল্লি। বেজিলার ঝিল্লিতে যেই সংবেদী কোষগুলা থাকে, আমরা এই কোষগুলাকে বলে থাকি হচ্ছে অর্গান অফ কর্টি, এগুলাই আমাদের শ্রবণ অঙ্গ। ঠিক আছে, তাহলে দেখো কি কি পড়লাম। অন্তকর্ণ দেখো, বহিকর্ণ, পিনা, কর্ণ, কুহর, কর্ণ পটহ, পড়া শেষ। কর্ণ কুহর মানে অডিটরি মিটাস, পিনা তো পিনাই, পর্ণ পটহ মানে টিম্পেনিক মেমব্রেন। কর্নাস্থি, মেলিয়াস, ইনকাসিস, স্টেপিস, ইউরেস্টেশিয়ান নালী, ছিদ্রপথ, ইউটিকুলাস, সেকুলাস, ডিটেলস পড়া শেষ। হ্যাঁ, কান, এটাও শেষ। তাহলে দেখো, এক্স চিহ্নিত অঙ্গটি কোথায় উন্মুক্ত হয়? কুইজার দিচ্ছি না, উত্তর দিয়ে দাও। এক্স মানে হচ্ছে এখানে আমাদের ইউরেস্টেশিয়ান নালী, গলবিলে উন্মুক্ত হয়, নাসা গলবিল। হ্যাঁ, ঠিক আছে, পইরা ফেলছি। অন্তকর্ণ, কারণ এখানে স্যাকুলাসকে প্রস্থচ্ছেদ করছে, এটা হলো স্যাকুলাসের লম্বচ্ছেদ, এটা হলো স্যাকুলাসের প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ করলে এখান থেকে দেখতে পারো এই যে অডিটরি স্নায়ু, মানে 8 নাম্বার যেই ক্র্যানিয়াল নার্ভ আছে বা 8 নাম্বার যেই গলডিক স্নায়ু আছে, সেটা যুক্ত হয়েছে এখানে। এটার সাথে এখানে সংবেদী রোমকোষ আছে এখানে। হ্যাঁ, সংবেদী রোমকোষ কোথায় আছে? বেজিলার ঝিল্লিতে, এই যে এটা বেজিলার ঝিল্লি। উপরে আছে রেসনারের ঝিল্লি। বেজিলার ঝিল্লির উপরে আবার আরেকটা টেক্টোরিয়াল মেমব্রেন থাকে, এটা এত ইম্পর্টেন্ট না, টেক্টোরিয়াল মেমব্রেন এত ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে রাখো। এই যে 3টা প্রকোষ্ঠ, হ্যাঁ 3টা প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠটাকে কি বলতেছি আমরা? স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া, স্কেলা টিম্পেনি। ঠিক আছে, ওকে। শ্রবণের কৌশল খেয়াল করো। শ্রবণের কৌশল তাহলে কিভাবে হচ্ছে, জাস্ট একবার শুনে রাখো, এই তীর চিহ্নগুলা খেয়াল করবা, এবং এটা রিটেনে আসে, মাঝে মাঝে সিকিউ কোশ্চেনে আসে। ছবি দিবা এবং এই তীর চিহ্নগুলাকে খেয়াল করবা। দেখো, শ্রবণের কৌশল, এবং এটা হেডিং দিয়ে দিয়ে লিখবা। প্রথমে হচ্ছে শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ কানে প্রবেশ, কানে প্রবেশ। ঠিক আছে, কানে প্রবেশ। তো হেডিং দিয়ে এখানে লিখবা যে শব্দ তরঙ্গ বাতাসের সাহায্যে, শব্দ তরঙ্গ পিনা হয়ে আমাদের হচ্ছে যেটাকে বলি অডিটরি মিটাস হয়ে টিম্পেনিক মেমব্রেনে বা টিম্পেনিক পর্দাকে কম্পন করে। টিম্পেনিক মেমব্রেন কম্পনের পর এই শব্দ তরঙ্গটা মধ্যকর্ণে প্রবেশ করে। মধ্যকর্ণের তিনটি অস্থি শব্দ তরঙ্গকে প্রবাহিত করতে সহায়তা করে। ঠিক আছে, এরকম লিখলা। হ্যাঁ, তারপরে হচ্ছে কানে প্রবেশ করলো, তারপরে হলো মধ্যকর্ণে, এরপরে দিবা মধ্যকর্ণে, মধ্যকর্ণে সঞ্চালন, এরকম দিতে পারো, মধ্যকর্ণে সঞ্চালন। মধ্যকর্ণের মধ্যে যখন শব্দ তরঙ্গ সঞ্চালন হয়, তখন মোটামুটি 20 গুণের মতো এটা বেড়ে যায় আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে অন্তকর্ণে সঞ্চালন, অন্তকর্ণে প্রবেশ, অন্তকর্ণে প্রবেশ, এরকম হেডিং দিয়ে দিয়ে বলতে পারো। হেডিং না দিলেও অসুবিধা নাই, ফ্লোচার্ট করেও দিতে পারো। অন্তকর্ণে যখন প্রবেশ করবে, কি দিয়ে প্রবেশ করবে ভাইয়া? ফেনাস্ট্রা, ফেনেস্ট্রা ওভালিস দিয়ে, ফেনাস্টা ওভালিস দিয়ে প্রবেশ করবে। ফেনাস্টা ওভালিস দিয়ে প্রবেশ করে এটা পেরিলিম্ফে কম্পন করবে, এই যে পেরিলিম্ফে কম্পন করবে। ঠিক আছে, পেরিলিম্ফ থেকে এন্ডোলিম্ফকে কম্পন করবে। এন্ডোলিম্ফে যখন কম্পিত হবে, এন্ডোলিম্ফে যখন কম্পিত হবে, তখন বেজিলার ঝিল্লিতে যে অর্গান অফ কর্টি আছে, অর্গান অফ কর্টিগুলা কি হবে? অর্গান অফ কর্টিগুলা উদ্দীপিত হবে। ঠিক আছে, তাহলে অন্তকর্ণে যখন প্রবেশ করলো, অন্তকর্ণে প্রবেশ করার পর, অন্তকর্ণে প্রবেশ করার পর স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করবে, স্নায়ু উদ্দীপনা সৃষ্টি। এই স্নায়ু উদ্দীপনাটা কার সাহায্যে সৃষ্টি করবে? স্নায়ু উদ্দীপনাটা সৃষ্টি করবে হচ্ছে আমাদের এই যে এখানে বেজিলার ঝিল্লিতে যে অর্গান অফ কর্টির মধ্যে বা অর্গান অফ কর্টি হিসেবে আমাদের যেই সংবেদী রোমকোষগুলো আছে, এই রোমকোষগুলা স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করবে। এই উদ্দীপনাটা আমাদের অষ্টম জোড়া করটিক স্নায়ুর সাহায্যে মস্তিষ্কে প্রেরণ করবে, এবং মস্তিষ্কে যখন প্রেরণ করবে, তখন আমরা শব্দ তরঙ্গটা শুনতে পারবো। ঠিক আছে, তারপরে সবার লাস্টের স্টেপ হলো মস্তিষ্কে প্রেরণ, মস্তিষ্কে প্রেরণ। বলো, লিখতে পারবা? লিখতে পারবা। এবং শব্দ তরঙ্গ প্রবাহিত হওয়ার পর পেরিলিম্ফের সাহায্যে এই তরঙ্গটা ব্যবহৃত হওয়ার পর আবার ফেনাস্টা রোটান্ডা দিয়ে বাইরে বের হয়ে আসবে। বলো, লিখতে পারবা? ওকে, জি ভাইয়া, জি ভাইয়া, ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ পারবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সিকিউতে আসবে।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রবণের কৌশল, ভারসাম্যের কৌশল দেখো, এটা আহামরি কঠিন কিছুই না, এটাও সহজ, মানে স্ট্রাকচারটা কঠিন। অর্ধবৃত্তাকার নালীর স্ফীত অংশ যেটা, এই অংশটাকে বলি আমরা অ্যাম্পুলা। এই অ্যাম্পুলার ভেতরে, এই অ্যাম্পুলার ভেতরে সংবেদী রোমকোষগুলা আছে। এই অ্যাম্পুলার ভেতরে কি আছে? সংবেদী রোমকোষগুলা আছে। ঠিক আছে, অ্যাম্পুলার ভেতর সংবেদী রোমকোষগুলা আছে। এখন খেয়াল করো এই রোমকোষগুলা কিভাবে আছে। ধরো এই রোমকোষগুলা না ক্যালসিয়াম কার্বনেট তৈরি এক ধরনের অটোলিথ দানা থাকে এখানে। হ্যাঁ, এই তোমার হচ্ছে যেটাকে বলতেছি আমরা যেটাকে বলতেছি আমরা যে তোমার অ্যাম্পুলা অংশ। অ্যাম্পুলা মানে কি? এই যে অর্ধবৃত্তাকার নালীর স্ফীত অংশ, এটা কোথায় পাওয়া যায়? এই যে দেখো নিচের দিকে যে অর্ধবৃত্তাকার নালী আছে, নিচের দিকের এই স্ফীত অংশগুলা। এই স্ফীত অংশগুলোর মধ্যে কি থাকে ভাইয়া? স্ফীত অংশগুলোর মধ্যে হচ্ছে আমরা অ্যাম্পুলা বলি। এই অ্যাম্পুলার ভেতরে জেলির মতো এক ধরনের কুপুলা থাকে। এই যে অ্যাম্পুলার ভেতরে জেলির মতো এক ধরনের কুপুলা থাকে, তাহলে এটা হলো কুপুলা। আর এই যে ছোট ছোট দানাগুলা, এগুলাকে বলি আমরা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়েছে। ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি। ঠিক আছে, এগুলাকে বলি হচ্ছে অটোলিথ। এগুলাকে বলা হয় অটোলিথ। বাংলায় বলতে পারো কানের পাথর, লিথ মানে পাথর। হ্যাঁ, সো এগুলা কেন থাকে? এগুলা এই কারণে থাকে, এবং এগুলার মধ্যে হচ্ছে বিভিন্ন রোমকোষ থাকে, এগুলার সাথে অটোলিথের সাথে যুক্ত থাকে আর কি। এই কুপুলাটা হলো এক ধরনের জেলির মতো পদার্থ। এখন ধরো আমরা যখন দাঁড়ানো অবস্থায় আছি, তখন হচ্ছে কি আমাদের দেহ যদি যে কোনো একদিকে সরে যায়, যে কোনো একদিকে সরে গেলে কি হবে? যে এই যে আমাদের যেটা হচ্ছে কুপুলা আছে, হ্যাঁ, এই কুপুলার ভেতরে হচ্ছে আমাদের সংবেদী কোষগুলা থাকে। ধরো এই যে এখানে সংবেদী কোষ, কুপুলার মধ্যে এখানে সংবেদী কোষগুলো আছে, কুপুলার মধ্যে সংবেদী কোষগুলো আছে। তাহলে এই যে অটোলিথ গুলা যেগুলা বললাম, এই অটোলিথ গুলা সংবেদী কোষের সংস্পর্শে আসে। সংস্পর্শে আসলে বডি তখন একটা তড়িৎ উদ্দীপনা সৃষ্টি করে। এটা ভেস্টিবুলার স্নায়ু। ভেস্টিবুলার স্নায়ু মানে কি? আমরা যেটাকে অডিটরি স্নায়ু বলি, এটা দুইটা পার্ট, ভেস্টিবুলো ককলিয়ার স্নায়ু। ভেস্টিবুলার পার্টটা হলো ভারসাম্য রক্ষা করে, ককলিয়ার পার্টটা হলো শ্রবণে সহায়তা করে। ঠিক আছে, তাহলে আবার বলি, আবার সহজ করে বলি। ভারসাম্যের কৌশল, ভারসাম্য রক্ষা করতে সাধারণত ইউট্রিকুলাস অংশগ্রহণ করে। এটা প্রথম লাইন লিখবা, ইউট্রিকুলাস অংশগ্রহণ করে। ঠিক আছে, ইউট্রিকুলাসের তিনটি অর্ধবৃত্তাকার নালী থাকে। তিনটা নালী কেন আছে? 3 ডাইমেনশন, এই জন্য তিনটা নালী আছে। এই তিনটি অর্ধবৃত্তাকার নালী এন্ডোলিম্ফে পরিপূর্ণ আছে। এই লাইনটা লিখবা। এরপর হচ্ছে দেহের যদি কোনো দিকে কাত হয়ে যায় বা ভারসাম্য যদি কোনো দিক থেকে নষ্ট হয়, তখন এই অর্ধবৃত্তাকার নালীর যে স্ফীত অংশ যেখানে অ্যাম্পুলা গঠন করে, ওই অ্যাম্পুলার ভেতরে যে অটোলিথ দানা থাকে, এই অটোলিথ দানা আমাদের এই কুপুলার সংস্পর্শে আসে। নামগুলা একটু এসেউসা, তাই না? অ্যাম্পুলা মানে স্ফীত অংশ, কুপুলা মানে জেলি নির্মিত অংশ এখানে। হ্যাঁ, জেলি নির্মিত অংশ। সো যখন মাথা স্থির অবস্থায় আছে, তখন দেখো জেলি নির্মিত অংশ অটোলিথের সংস্পর্শে আসে নাই, আমাদের বডি ঠিক আছে। যখন মাথা হেলানো অবস্থায় আছে, তখন এই অটোলিথ দানাগুলা কি করছে? কুপলিথের গায়ে স্পর্শ পাইছে। যখন কুপলার গায়ে যখন স্পর্শ পায়, অটোলিথ গুলা যখন কুপুলার গায়ে স্পর্শ পায়, এই কুপুলার মধ্যে সংবেদী কিছু রোমকোষ থাকে। এই রোমকোষগুলা স্নায়ু উদ্দীপনা তৈরি করে। ওই স্নায়ু উদ্দীপনাটা এই যে ভেস্টিবুলার স্নায়ু, এর সহায়তায় মস্তিষ্কে প্রেরণ করে। মস্তিষ্ক তখন বুঝাই দেয় তোমার বডির পজিশন ঠিক করতে হবে, সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক করতে হবে। এই জন্য আমরা দাঁড়ায় থাকতে পারি, যে কোনো একদিকে কাত হয়ে গেলে পুরো বডি পড়ে যায় না। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি ভারসাম্য রক্ষা করতে আমাদের কান যেরকম হেল্প করে, শুধু কান একা না, আমাদের চোখ হেল্প করে, আমাদের জয়েন্ট গুলো হেল্প করে। হ্যাঁ, এবং এই ভারসাম্য রক্ষা করতে সেরিবেলামও হেল্প করে। তাহলে ভারসাম্য রক্ষা করা একটা কমপ্লেক্স প্রসেস। চোখ হেল্প করে, কান হেল্প করে, সেরিবেলাম হেল্প করে, জয়েন্ট গুলাও হেল্প করে। চোখ, কান, সেরিবেলাম, তার সাথে জয়েন্ট। ঠিক আছে, সব মিলে হচ্ছে ভারসাম্য রক্ষা। কান কিভাবে ভারসাম্য রক্ষা করে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তখন বলবা যে অন্তঃকর্ণের ইউটিকুলাস অংশ ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। ইউটিকুলাসে তিনটি অর্ধবৃত্তাকার নালী থাকে। অর্ধবৃত্তাকার নালীর গোড়ায় অ্যাম্পুলা থাকে। অ্যাম্পুলাতে অটোলিথ দানা নামে এক ধরনের ক্যালসিয়াম কার্বনেট নির্মিত দানা থাকে, এবং এর চারদিকে জেলি নির্মিত কুপুলা থাকে। ঠিক আছে, তো মাথা যদি কোনো দিকে কাত করা হয়, তখন এই অ্যান্ডোলিম্ফের সংস্পর্শে কুপুলা যে কোনো একদিকে কাত হয়ে যাবে, কুপুলাতে দোলনের সৃষ্টি হয়। এই কুপুলার দোলনের ফলে
অটলির দানা কুপুলার সংস্পর্শে আসে। এই অটলির যখন কুপুলার সংস্পর্শে আসে তখন সংবেদী রোমকোষগুলা উদ্দীপিত হয়ে স্নায়ু উদ্দীপনা তৈরি করে। এই স্নায়ু উদ্দীপনাটি ভেস্টিবুলার স্নায়ুর সাহায্যে মস্তিষ্কে প্রেরণ করে। মস্তিষ্ক তখন আমাদের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। এনাফ, ঠিক আছে। হ্যাঁ, এই চ্যাপ্টারের টার্মগুলো একটু কঠিন। আচ্ছা, হেডফোন ইউজ করলে ক্ষতি হয়? কিছু ক্ষতি তো হয়, অনেক বেশি সাউন্ড ইউজ করলে ক্ষতি হয়। সো দেখো, প্রধান কাজ পড়ে ফেলছি। ককলিয়া সাউন্ড মানে শব্দ গ্রহণ করে মস্তিষ্ক প্রেরণ করে। ককলিয়ারই একটা পার্ট কিন্তু অর্গান অফ কর্টি, গ্রাহক যন্ত্র রূপে কাজ করে। ভেস্টিবুলার যন্ত্র ভারসাম্য রক্ষা করে। অর্ধবৃত্তাকার নালী হচ্ছে কি ভেস্টিবুলার যন্ত্রের একটা পার্ট, ভারসাম্য নিয়ন্ত্রণ করছে। অর্ধবৃত্তাকার নালীর ভেতরে আছে হচ্ছে কুপুলা, ভারসাম্য রক্ষা করে। তো দেখো, টার্মগুলা দেখে মনে হয় কি খটোমটো, যেন তোমরা সহজে মনে রাখতে পারো সেজন্য কিন্তু একসাথে দেওয়া আছে। তো ইউরেস্টেশিয়ান নালী মধ্যকর্ণ এবং গলবিলের বায়ুচাপের সমতা রক্ষা করে। তো দেখি আমরা এক্স মানে কি বুঝাইছে। এক্স মানে হচ্ছে স্টেপিস, এটা ইনকাস না, এটা স্টেপিস। তাহলে এটা সঠিক না। সবচেয়ে ক্ষুদ্র অস্থি, এটা সঠিক। ফেনাসটা রোটান্ডার সাথে যুক্ত না, ফেনাসটা ওভালিসের সাথে যুক্ত। দেখতে নেহায়ের মতো, নেহায়ের মতো না, এটা পাদানির মতো, পাদানির মতো। ঠিক আছে, ওকে। ওয়াই, ওয়াই বলতে আসলে এখানে আমাদেরকে ওয়াই বলতে আসলে বুঝাইছে এটা ইউরেস্টেশিয়ান নালী। হ্যাঁ, গলবিলের সাথে যুক্ত, এটা সত্য কথা। অণুজীব দ্বারা সংক্রমিত হতে পারে, সত্য কথা। শিশুদের ক্ষেত্রে বেশি সংক্রমিত হয়, সত্য কথা। তিনটাই কারেক্ট। কুমিল্লা বোর্ড 19 আসছে। এ চিহ্নিত অংশের গঠন বর্ণনা করো। তাহলে এ চিহ্নিত অংশ বলতে কি বোঝাচ্ছি আমরা? ইউট্রিকুলাস। ইউট্রিকুলাসের গঠন বর্ণনা করবা, কিভাবে ভারসাম্য রক্ষা করে সেটা বলবা। ইউট্রিকুলাস, ঠিক আছে, ইউট্রিকুলাস। ইউট্রিকুলাসে যা যা পড়াইলাম এগুলা বলবা। ওকে, এ চিহ্নিত অংশের গঠন বর্ণনা করো। এ চিহ্নিত অংশ বলতে কি বুঝাইছি আমরা? মধ্যকর্ণ। মধ্যকর্ণ, মধ্যকর্ণের মধ্যে কি কি আছে? মধ্যকর্ণের মধ্যে কর্ণাস্থি আছে, ইউরেস্টেশিয়ান নালী আছে, এবং আমাদের যেটা হচ্ছে দুইটা ওপেনিং বা দুইটা ছিদ্রপথ, সেই দুইটা ছিদ্রপথ আছে, ফেনাসটা রোটান্ডা, ফেনাসটা ওভালিস। এগুলা লিখবা, ছবি আঁকার চেষ্টা করবা, তাইলেই হবে। একদম পারফেক্ট। আর ইউরেস্টেশিয়ান নালী তরুণাস্থি নির্মিত, ইলাস্টিক তরুণাস্থি। উদ্দীপক ও উল্লেখিত চিত্রটি কিভাবে শ্রবণে ভূমিকা পালন করে? শ্রবণ কৌশল। উদ্দীপকে উল্লেখিত চিত্রটি হলো কর্ণ বা কান, অন্তঃকর্ণ শ্রবণে সহায়তা করে। কিভাবে বা পুরা কান কিভাবে শ্রবণে সহায়তা করে এটা লিখে দিবা। ঠিক আছে, এবারে খেয়াল করো, মেরুলা অঙ্গটা পার্শ্বদেশ থেকে একজোড়া স্নায়ু সবচেয়ে ক্ষুদ্র অস্থি সম্পন্ন।